তাহলে দেখো একটা শব্দ বাট এর অর্থ কয়টা? দুইটা। সন্দেশ মানে মিষ্টান্ন, আবার সন্দেশ মানে বোঝাচ্ছি সংবাদ। তাহলে কি এটাকে আমরা রুরু বা রুরি শব্দ বলতে পারবো? প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের হচ্ছে স্বপ্ন বৃক্ষ পেজে আমাদের যে নিয়মিত যে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই দ্রুত চলে আসো ক্লাসটিতে। আজকে বাংলা একটা চমৎকার ক্লাস হবে এবং তোমরা তোমাদের বন্ধুদের একটু কষ্ট করে কাইন্ডলি মেনশন করে দাও, ঠিক আছে? সবাই হচ্ছে তোমরা হচ্ছে ক্লাসে চলে আসো। হ্যাঁ, আমি একটু চেক করে নিচ্ছি, তোমরা একটু দেখো তো সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। সাউন্ড ভিডিও ক্লিয়ার, তাহলে চলো আমরা এখন ক্লাসটা শুরু করে দেই, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে উপসর্গ যে শব্দ তোমার হচ্ছে টপিকটা, এই টপিকটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বোথ ফর, তোমরা জানো যে এইচএসসি এবং এডমিশন, তোমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো এবং এডমিশন ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য দুই জনের জন্যই কিন্তু এটা খুবই উপকারী একটা বা তোমাদের হচ্ছে পরীক্ষায় আসার মতো একটা টপিক, ঠিক আছে? এই যে উপসর্গ যে শব্দটা বা টপিকটা, এই উপসর্গ আমি বারবার হচ্ছে শব্দ বলতেছি একটা কারণে, যে এই যে উপসর্গ শব্দটা, এই শব্দটা একটা পারিভাষিক শব্দ। তাহলে তোমরা একটু খাতা কলম নিয়ে বসে যাও এবং এই যে শব্দটা একটা লিখে ফেলো, ঠিক আছে? আমি যা যা লিখবো একটু কষ্ট করে লিখে ফেলো। তোমাদের এইচএসসি প্লাস এডমিশনের জন্য ভাইয়া কথা দিচ্ছি খুবই উপকারী হবে, খুবই উপকার হবে তোমরা যারা এইচএসসি এবং এডমিশন কে নিতে আছো সবার জন্য, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে দ্রুত খাতা কলম নিয়ে বসে যাও এবং লিখো যে উপসর্গ এটা হচ্ছে একটা পারিভাষিক শব্দ। তো তুমি যদি বলো যে এটা হচ্ছে পারিভাষিক শব্দ, নিশ্চয়ই এর একটা ইংলিশ ওয়ার্ড আছে, তাই না? বা ইংলিশ শব্দ আছে। তাহলে এই শব্দটা কি ভাইয়া? এই শব্দটা হচ্ছে প্রিফিক্স, ঠিক আছে? আমরা যারা ইংলিশে অনেক পড়ি যে সাফিক্স প্রিফিক্স যে পড়ি, এরকম প্রিফিক্স যে শব্দটা, এই শব্দটা হচ্ছে কি উপসর্গ শব্দের একটা পারিভাষিক শব্দ, ঠিক আছে? উপসর্গ শব্দের পারিভাষিক শব্দ। ওকে, তাহলে উপসর্গ শব্দের পারিভাষিক শব্দ। এরপর আসো, তোমাকে যদি প্রশ্ন করে যে উপসর্গ যে শব্দটা, এই শব্দটা অর্থগতভাবে কোন শব্দ? অর্থগতভাবে তোমরা একটু খাতা কলম খুলে লিখে ফেলো যে অর্থগতভাবে উপসর্গ শব্দটি হচ্ছে একটা রুরো বা রুরি শব্দ। রুরো বা এটাকে আমরা কি বলি? রুরি শব্দ, ঠিক আছে? রুরো বা রুরি শব্দ। তাহলে উপসর্গ শব্দটা হচ্ছে অর্থগতভাবে রুরো বা রুরি শব্দ। তোমরা জানো যে এই যে অর্থগতভাবে শব্দ হচ্ছে তিন প্রকার। কত প্রকার ভাইয়া? অর্থগতভাবে শব্দ হচ্ছে তিন প্রকার। তোমরা সবাই কি লিখতেছো? আমাকে একটু কমেন্ট করে জানাও যে কারা কারা লিখতেছো। হ্যাঁ, ফ্রম বাসা, সবাই তো বাসা থেকেই দেখবা, স্বাভাবিক। ওকে, হ্যাঁ, লোকেশন হচ্ছে তোমরা চাইলে তোমাদের জেলাগুলো লিখে দিতে পারো যে তোমরা কোন জেলা থেকে আছো, এটা একটু চাইলে আমাদের জন্য লিখে দিতে পারো, তাহলে সুবিধা হয়, ঠিক আছে? ওকে, অনেকে সালাম দিচ্ছে, অনেকেই পরে আসছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা হচ্ছে একটু দ্রুত খাতা কলম নিয়ে বসো কাইন্ডলি, ঠিক আছে? এই যে শব্দগুলো একটু লিখে ফেলো যে উপসর্গ যে শব্দটা, এই শব্দটা হচ্ছে একটা পারিভাষিক শব্দ এবং এর ইংলিশ শব্দটা কি? তাহলে ইংলিশটা হচ্ছে প্রিফিক্স। এবং অর্থগতভাবে ভাইয়া বলেছি যে অর্থগতভাবে যে উপসর্গ যে শব্দটা, এই শব্দটা হচ্ছে একটা রুরো বা রুরি শব্দ। আর আমরা জানি যে অর্থগতভাবে শব্দ হচ্ছে তিন প্রকার। এই পর্যন্ত তোমরা কি সবাই লিখেছো? আমাকে একটু কমেন্ট করে জানাও, আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? যে এই পর্যন্ত সবাই লিখেছো কিনা, এই পর্যন্ত সবাই লিখছো কিনা একটু কমেন্ট করে জানাও। এরপরে যদি আমরা আসো, তোমরা যদি আমাকে প্রশ্ন করতেই পারো যে ভাইয়া তাহলে এই তিন প্রকার কি কি? হ্যাঁ, এই তিন প্রকার কি কি? এই যে তিন প্রকার বললেন যে অর্থগতভাবে শব্দ তিন প্রকার, হ্যাঁ অনেকেই হচ্ছে লিখতেছে, ওকে থ্যাংক ইউ। তাহলে এক নাম্বার দিয়ে লেখো যে এক নাম্বার হচ্ছে দেখো যৌগিক শব্দ। এক নাম্বার হচ্ছে কি ভাইয়া? যৌগিক শব্দ, যৌগিক শব্দ। দুই নাম্বার লেখো রুরো বা রুরি শব্দ, রুরো বা রুরি শব্দ, রুরো বা রুরি শব্দ, ঠিক আছে? এটা কিন্তু ভাইয়া লিখতেছি, কি লিখতেছি মনে আছে তো? এটা লিখতেছি অর্থগতভাবে শব্দ তিন প্রকার। এক নাম্বার হচ্ছে যৌগিক শব্দ, দুই নাম্বার রুরো বা রুরি শব্দ, আর তিন নাম্বার হচ্ছে কি ভাইয়া? যুগরুরু শব্দ। তিন নাম্বার হচ্ছে কি? যুগরুরু শব্দ। তিন নাম্বার হচ্ছে কি? যুগরুরু শব্দ। তাহলে উপসর্গ যে শব্দটা, এটা কোন শব্দ? এটা ভাইয়া বলেছে এটা হচ্ছে রুরো বা রুরি শব্দ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এটা হচ্ছে রুরো বা রুরি শব্দ কেন? আপনি বারবার বলতেছেন উপসর্গ শব্দটা রুরো বা রুরি শব্দ, এটা রুরো বা রুরি শব্দ কেন? মনে রাখবা, এই যে রুরো বা রুরি শব্দ হচ্ছে এমন এক ধরনের শব্দ যেই শব্দগুলা হচ্ছে উৎপত্তিগত অর্থ এক, উৎপত্তিগত অর্থ এক এবং ব্যবহারিকগত অর্থ এক। উৎপত্তিগত অর্থ একটা এবং ব্যবহারিকগত অর্থ একটা। আমি তোমাকে একটু উদাহরণ দিই, তাহলে তুমি বুঝতে পারবা সহজে। সবাই একটু কষ্ট করে থাকো ক্লাসে, তুমি বুঝতে পারবা, ঠিক আছে? তোমার বোঝানোর দায়িত্ব আমার।
দেখো এই যে রুরো বা রুরি শব্দটা এটা হচ্ছে দুইটা অর্থ দেয়, একটা হচ্ছে উৎপত্তিগত অর্থ এবং আরেকটা হচ্ছে কি ভাইয়া ব্যবহারিকগত অর্থ, ব্যবহারিক অর্থ। যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দেই, ধরো আমি বললাম সন্দেশ, আমি তোমাকে বললাম সন্দেশ, কি বলেছি ভাইয়া সন্দেশ, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এই যে সন্দেশ মনে করো লিখলাম সন্দেশ, তাহলে বলো এই যে সন্দেশ মানে তোমরা কি বুঝতে পারতেছো? সন্দেশ মানে সবাই এক এক ভাষায় বুঝতে পারতেছো যে সন্দেশ হচ্ছে কি একটা খাবার বা মিষ্টান্ন, তাই তো? একটা খাবার, একটা খাবার জাতীয় বা মিষ্টান্ন জাতীয় কিছু একটা, তাই তো? এটা কিন্তু এই যে সন্দেশ অর্থ, এই সন্দেশের আরেকটা অর্থ আছে, এই সন্দেশ অর্থ মানে হচ্ছে সংবাদ, সংবাদ বা খবর, ঠিক আছে? সংবাদ বা হচ্ছে আমরা যেটা খবর হিসেবে চিনি সেটা সংবাদ বা মিষ্টান্ন। তাহলে দেখো শব্দ একটা বাট এর অর্থ কিন্তু দুইটা, শব্দ একটা বাট এর অর্থ দুইটা। এই যে সন্দেশ মানে মিষ্টান্ন, আবার সন্দেশ মানে বোঝাচ্ছি সংবাদ, তাহলে দেখো অর্থ দুইটা। তাহলে এই ধরনের শব্দগুলা কি শব্দ ভাইয়া? রুরো বা রুরি শব্দ, রুরো বা রুরি শব্দ। যেমন আমি তোমাকে আরেকটা উদাহরণ দেই, ধরো আমি বললাম তোমাকে হস্তি, ঠিক আছে? হস্তি, তাহলে হস্তি মানে কি? হস্তি মানে তোমরা বুঝতেছো, হস্তি মানে হচ্ছে হাতি। হস্তি মানে কি ভাইয়া? হস্তি মানে হচ্ছে হাতি। কিন্তু হস্তি মানে হচ্ছে আরেকটা, আমি যদি ভেঙে ভেঙে বলি, যদি হস্তযুগ রশ্মি, তাহলে বোঝাচ্ছে যে হাত আছে যার। তাহলে দেখো একটা শব্দ বাট এর অর্থ কয়টা? দুইটা। তাহলে এইরকম যে শব্দগুলা যার একটা শব্দ বাট এর অর্থ হচ্ছে দুইটা, এই শব্দগুলোকে আমরা বলতেছি রুরো বা রুরি শব্দ। তাহলে নিশ্চয়ই উপসর্গেরও দুইটা অর্থ আছে, না হলে তো এটাকে রুরো বা রুরি শব্দ বলতাম না। তাহলে এখন আমরা আসি যে উপসর্গের তাহলে কয়টা অর্থ আছে আমরা একটু দেখে নিই, বা অর্থ কি কি আছে আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তোমরা কি সবাই বুঝতে পারতেছো? আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি কিন্তু একদম তোমাদের বেসিক থেকে পড়াচ্ছি, তোমরা কি বুঝতে পারতেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার কথা তোমরা বুঝতে পারতেছো কিনা বা ভিডিও ক্লিয়ার কিনা। বুঝতেছো? সবাই বুঝতেছো? সবাইকে বুঝতেছো? ওকে, লিখতেছি ভাইয়া ফ্রম খুলনা, থ্যাংক ইউ। ফ্রম পঞ্চগড়, ওকে। তাহলে আমরা দেখতেছি খুলনা পঞ্চগড় বাংলাদেশের সব জায়গা থেকে আছে। ওকে, তাহলে আমাদের যে এই যে স্বপ্ন বৃক্ষ যে পেজটা, এই স্বপ্ন বৃক্ষ পেজটা কিন্তু তোমাদের স্বপ্ন নিয়ে কাজ করে। আসলে নাম যেমন কাজেও কিন্তু ঠিক তেমনি। তোমরা আসলে সকালে ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তোমরা কখন কি করবা এইটা নিয়ে কিন্তু আমরা হচ্ছে কাজ করতেছি, স্বপ্ন বৃক্ষ পেজ কাজ করতেছি। তোমরা যারা পেজটি এখনো ফলো করো নাই, পেজটি হচ্ছে কাইন্ডলি ফলো করে দিবা, তোমাদের জন্য চমৎকার কিছু এই পেজ থেকে তোমরা কিন্তু পেয়ে যাবা, বা এই পেজ থেকে তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা কমেন্ট করতেছো, থ্যাংক ইউ। এখন আসো তাহলে আমরা আসি যে উপসর্গ। উপসর্গ, উপসর্গ শব্দটা আসলে কি? দেখো ভাইয়া, উপসর্গ তো আমরা একটা জানি যে এটা হচ্ছে কি একটা বাংলা ব্যাকরণের টপিক, তাই না? এটা হচ্ছে কি বাংলা ব্যাকরণ একটা টপিক, বা একটা হচ্ছে আমি বলতে পারি যে একটা তোমার হচ্ছে কি বলা যায়, এটাকে একটা টপিক হিসেবে আমি আইডেন্টিফাই করলাম। আবার উপসর্গ মানে হচ্ছে রোগের লক্ষণ। উপসর্গ মানে কি ভাইয়া? উপসর্গ মানে হচ্ছে রোগের লক্ষণ। উপসর্গ মানে কি? রোগের লক্ষণ। তুমি যখন ডাক্তারের কাছে যাও তখন তোমাকে কিন্তু ডাক্তার জিজ্ঞেস করে যে তোমার রোগের উপসর্গগুলা কি, বা তোমার রোগের লক্ষণগুলা কি, তাই না? এরকম জিজ্ঞেস করে তোমার রোগের লক্ষণগুলা কি বা উপসর্গগুলা কি। তাহলে এই দেখো উপসর্গ মানে কি? উপসর্গ মানে আমরা পেলাম যে বাংলা ব্যাকরণের একটা টপিক, এটা উপসর্গ। আবার উপসর্গ মানে হচ্ছে কি ভাইয়া? রোগের লক্ষণ। উপসর্গ মানে কি? রোগের লক্ষণ। তাহলে দেখো একটা শব্দ বাট এর অর্থ কয়টা? দুইটা। তাহলে কি এটাকে আমরা রুরো বা রুরি শব্দ বলতে পারবো? এটাকে রুরো বা রুরি শব্দ বলা যাবে? অবশ্যই বলা যাবে। এজন্য আমি হচ্ছে বলতেছিলাম যে উপসর্গ হচ্ছে কি একটা রুরো বা রুরি শব্দ। তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ, স্বপ্ন বৃক্ষ, থ্যাংক ইউ। ওকে, সবাই কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? বন্ধু বান্ধবদের একটু অবশ্যই হেল্প করে দিবা, সবাই যেন একসাথে আমরা উপকৃত হতে পারি। এখন আসো আমরা উপসর্গ মেইন টপিকের মধ্যে আমরা আস্তে আস্তে যাই, ঠিক আছে? ওকে, উপসর্গ আমরা হচ্ছে এখন আসো টপিকের মধ্যে যাই। এই যে উপসর্গ যে টপিকটা, তোমরা জানো যে উপসর্গ কোথায় বসে ভাইয়া? উপসর্গ কোথায় বসে তোমরা একটু লেখো যে উপসর্গ বসে কোথায়? শব্দের শুরুতে। উপসর্গ বসে কোথায়? শব্দের শুরুতে। তাহলে এটা কিন্তু আমাদের একটা বিগত সালের প্রশ্ন, এটা কিন্তু বিগত সালের হচ্ছে আমাদের এডমিশনের প্রশ্ন যে উপসর্গ কোথায় বসে? উপসর্গ বসে শব্দের শুরুতে। উপসর্গ বসে শব্দের শুরুতে। এর কাজ কি? উপসর্গের কাজ কি? দেখো ভাইয়া, উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ অর্থ, উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। কি করা? নতুন শব্দ গঠন করা। উপসর্গের কাজ কি ভাইয়া? নতুন শব্দ গঠন করা। অথবা উপসর্গের কাজ হচ্ছে অর্থের পরিপূর্ণতা দান করা। কি করা ভাইয়া? অর্থের পরিপূর্ণতা, অর্থের পরিপূর্ণতা দান করা, ঠিক আছে? অর্থের পরিপূর্ণতা দান করা। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন করা, অর্থের পরিপূর্ণতা দান করা, অর্থের সম্প্রসারণ, অর্থের সংকুচন। এই সবগুলা কাজই কে করে ভাইয়া?
উপসর্গ করে। এই সবগুলা কাজ কে করে? উপসর্গ করে। তাহলে নতুন শব্দ গঠন, অর্থের পরিপূর্ণতা, তারপর কি করে? অর্থের সম্প্রসারণ, অর্থের সম্প্রসারণ, অর্থের সম্প্রসারণ, অর্থের সম্প্রসারণ করে, ঠিক আছে। তারপর কি করে? অর্থের সংকোচন করে, অর্থের সংকোচন। সংকোচন মানে কি? সংকোচন মানে হচ্ছে ছোট করে ফেলা, ঠিক আছে। একটা অর্থকে ছোট করে ফেলবে, আবার একটা অর্থকে বড়ও করতে পারে, একটা অর্থকে বড়ও করতে পারে। কিভাবে বড় করে দেখো, আমরা যদি একটু দেখি, যদি একটু লিখে দেই তোমাদেরকে, দেখো। ধরো আমি একটা শব্দ লিখলাম পূর্ণ, একটা শব্দ লিখলাম পূর্ণ। এই শব্দ দিয়ে তুমি কি বুঝতেছো ভাইয়া? এই শব্দ দিয়ে বোঝা যাচ্ছে যে একটা জিনিস কোনো কিছুতে পূর্ণ হয়ে আছে। ধরো আমি বললাম যে একটা পানির জগ বা মনে করো একটা গ্লাস হচ্ছে পানি পূর্ণ অবস্থায় আছে, তাহলে তুমি কি বুঝবা? যে এটা হচ্ছে একদম পূর্ণ অবস্থায় আছে, তাই তো। কিন্তু এর আগে আমি যদি একটা বর্ণ বা একটা উপসর্গ যদি দিয়ে দেই, ধরো আমি শুধু একটা উপসর্গ বা একটা বর্ণ দিলাম, সেটা হচ্ছে দন্তস্ব। দন্তস্ব কিন্তু একটা উপসর্গ। তাহলে এটার অর্থ কি হয়ে গেল? এটা দেখো হয়ে গেল কি? সম্পূর্ণ। তার মানে এই সম্পূর্ণ দ্বারা কি বোঝাচ্ছে ভাই? যে পূর্ণের থেকে আরো বেশি। এই যে গ্লাসটা যে পানিতে পূর্ণ ছিল, গ্লাসটা একটু ফাঁকাও থাকতে পারে, অল্প একটু ফাঁকা থাকলে আমরা বলতে পারি যে গ্লাসটা পূর্ণ আছে। বাট যখন আমি এটাকে বলবো সম্পূর্ণ, মানে সম্পূর্ণ পানিতে ভরে গেছে গ্লাসটা, তখন কিন্তু আর এইখানে কোনো ফাঁকা জায়গা থাকতেছে না। তাহলে দেখো ভাইয়া, এই যে একটা যে দন্তস্ব বসালাম বা একটা যে উপসর্গ বসালাম, এই উপসর্গ কি করেছে? উপসর্গ অর্থের সম্প্রসারণ করেছে। সেম ভাবে উপসর্গ অর্থের সংকোচনও করতে পারে, অর্থকে ছোট করে ফেলতে পারে, নতুন শব্দ গঠন করতে পারে, অর্থের পরিপূর্ণতা বা অর্থকে আরো সুন্দর প্রাণোজ্জ্বল কিন্তু উপসর্গ করতে পারে। এখন তাহলে তোমরা বলবা যে ভাইয়া এই যে দন্তস্ব যে উপসর্গ দিলেন, তো এরপরে মনে হয় আরো কিছু কিছু উপসর্গ আছে, তাই না? আরো কিছু উপসর্গ আছে। সেই উপসর্গগুলা কি কি? সেই উপসর্গগুলা কি কি? এগুলা যদি একটু আমরা দেখি তাহলে। ওকে, এখন আমরা আসা যে উপসর্গ কাকে বলে। এতক্ষণ অনেক কথা বললাম, তোমরা আসলে আশা করি তোমাদের বেসিকটা ক্লিয়ার করতে পেরেছি আমি, ঠিক আছে। হ্যাঁ, উপসর্গ শব্দ শুরুতে বসে তোমরা কি বুঝতে পারতেছো? এবং তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও কাইন্ডলি, ঠিক আছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও। কারা কারা শেয়ার করতেছো একটু কমেন্টে জানাও, এবং কে কোন জায়গা থেকে আসো একটু কমেন্টে জানাও। কে কোন জায়গা থেকে দেখতেছো, তোমাদের জেলাগুলা শুধু একটু লিখে দিবা, ঠিক আছে। তোমাদের জেলাগুলা লিখে দিলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কোন জায়গা থেকে আছো, ঠিক আছে। সবাই একটু দ্রুত কমেন্ট করো, সবাই একটু দ্রুত কমেন্ট করো, এবং বুঝতেছো কিনা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, শব্দের শুরুতে পরিপূর্ণ, হ্যাঁ হ্যাঁ, শব্দের শুরুতে বুঝছি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমি দেখো যে এই উপসর্গগুলো হচ্ছে কি ভাইয়া? উপসর্গগুলো হচ্ছে কিছু অব্যয় সূচক শব্দাংশ। এই যে কথাটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু কোনো শব্দ না, এটা হচ্ছে কি একটা শব্দাংশ। শব্দাংশ মানে কি? শব্দের অংশ, এবং এগুলা কি হবে? অব্যয় সূচক। এই অব্যয় সূচক যে শব্দটা, এটা কিন্তু পরীক্ষায় আসছে বিগত সালে, যে উপসর্গ কি? উপসর্গ কি বাচক শব্দ? এটা কি অব্যয় সূচক নাকি এটা কি? ঠিক আছে, এটা তুমি মনে রাখবা যে অব্যয় সূচক শব্দাংশ রয়েছে যারা স্বাধীন পদ রূপে হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, বরং অন্য শব্দের পূর্বে বসে, এই যে কথাটা আছে, পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করতে পারে, তাদেরকে বলা হয় কি? উপসর্গ। তাহলে উপসর্গ ভাই কোথায় বসে? শব্দের শুরুতে বসে। উপসর্গ কি বাচক শব্দ? উপসর্গ হচ্ছে কতগুলা অব্যয় সূচক শব্দাংশ। এটা কিন্তু কোনো শব্দ না, শব্দের অংশের জন্য বলতেছে শব্দাংশ, ঠিক আছে, শব্দের অংশ। ওকে, এরপরে আমরা যদি যাই, আমরা দেখবো যে উপসর্গ মেইনলি কত প্রকার? উপসর্গ মেইনলি হচ্ছে 3 প্রকার। উপসর্গ মেইনলি হচ্ছে 3 প্রকার। উপসর্গ প্রধানত বা মেইনলি হচ্ছে 3 প্রকার। যেমন কি কি? যেমন হচ্ছে সংস্কৃত উপসর্গ আছে, সংস্কৃত উপসর্গ আছে, সংস্কৃত আছে। তারপর মনে করো যে তোমার হচ্ছে দেশি উপসর্গ বলা যায়, বা এটাকে তোমাকে হচ্ছে বাংলা উপসর্গ যদি বলো তাহলে আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়। বাংলা উপসর্গ আমি লিখছি, হ্যাঁ, বাংলা উপসর্গ বললে আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়। ওকে, 2 নাম্বার লেখো যে বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ। এবং 3 নাম্বার হচ্ছে আছে কি ভাই? বিদেশি উপসর্গ। 3 নাম্বারে আছে কি ভাইয়া? বিদেশি উপসর্গ। তাহলে এই মেইনলি 3 প্রকার উপসর্গ আছে। একটা হচ্ছে কি? সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, এবং হচ্ছে বিদেশি উপসর্গ। তোমরা লিখতেছো তো, তোমরা একটু লিখে দাও। ওকে, হাসান বলছে সর্বোচ্চ শেয়ার করেছি, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা একটু শেয়ার করে দাও। শেয়ার করে দিলে আমাদের ক্লাস নেওয়ার জন্য, আমরা যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, এগুলোতে আমরা কিন্তু আরো অনুপ্রেরণা পাবো। তাহলে কিন্তু আমাদের আরো ক্লাস নেওয়ার কিন্তু গতিটা বেড়ে যাবে, ঠিক আছে। তোমরা যখন বেশি বেশি মানুষ থাকবা, এঙ্গেজমেন্ট যখন বেশি হবে, তখন আমাদের কিন্তু অনুপ্রেরণাটা বেড়ে যাবে। তোমরা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিবা, ঠিক আছে। তোমাদের নিজেদের টাইমলাইনে হোক, বা তোমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপে হোক, বন্ধু বান্ধবের বা কলেজের গ্রুপে একটু ক্লাসটা শেয়ার করে দিবা, ঠিক আছে। ওকে,
রাজশাহীতে ইনশাল্লাহ যাব স্বপ্ন বৃক্ষর পক্ষ থেকে ইনশাল্লাহ যাব। তোমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাও অবশ্যই তোমাদের সাথে কিন্তু দেখা হয়েও যেতে পারে, ঠিক আছে? রাজশাহীতে অবশ্যই যাব, কোনো সমস্যা নাই, যে এখানে আছে ইনশাল্লাহ দেখা হবে। ওকে, পরে আসি। এই যে উপসর্গ হচ্ছে কত প্রকার? 3 প্রকার, সংস্কৃত, বাংলা এবং বিদেশি। সংস্কৃত উপসর্গ কয়টা ভাইয়া? এটাগুলো একটু মনে রাখতে হবে। এই যে আমাদের যে সংস্কৃত উপসর্গ, এই যে সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা, সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা। বাংলা উপসর্গ কয়টা? বাংলা উপসর্গ হচ্ছে 21টা। আর বিদেশি উপসর্গ কয়টা সেটা আমরা একটু পরে আলোচনা করব, ঠিক আছে? এটা একটু পেন্ডিং থাকুক। তাহলে ভাইয়া সংস্কৃত কয়টা? 20টা। বাংলা কয়টা? 21টা। এখন আসো এইখানে গিয়ে অনেকের হচ্ছে, আমি তো তোমাকে এখন পড়ালাম, এখন যদি তোমাকে জিজ্ঞেস করি সংস্কৃত কয়টা, তুমি বলে ফেলবা হুট করে যে 20টা, তাই না? বা বাংলা কয়টা, তুমি বলে ফেলবে 21টা। বাট এটা যখন তোমাকে মরুভূমিতে নিয়ে যখন ছেড়ে দেওয়া হবে, মরুভূমি মানে বুঝাচ্ছি যখন তোমাকে পরীক্ষার হলে নিয়ে যখন ছেড়ে দেওয়া হবে যে বাংলা উপসর্গ কয়টা বা সংস্কৃত উপসর্গ কয়টা, তুমি কিন্তু অনেক সময় এটা পেচ লেগেই যেতে পারে যে বাংলা কয়টা যেন পড়ছিলাম, 20টা নাকি 21টা, তো ভুলে গেছি। তখন কি করবা? দেখো ভাইয়া, দেখো আমাদের মাতৃভাষা কি ভাইয়া? আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। তাহলে আমাদের মাতৃভাষা দিবস কবে? আমাদের মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। তাহলে মনে রাখবা বাংলা উপসর্গ 21টা, সংস্কৃত উপসর্গ তোমার অটোমেটিক মনে থাকবে, তখন 20টা অ্যান্সার করে দিবা। তাহলে মনে থাকবে আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। তাহলে বাংলা উপসর্গ কয়টা ভাইয়া? 21টা। আর সংস্কৃত উপসর্গ কয়টা ভাইয়া? 20টা। আর বিদেশি উপসর্গগুলো আমি একটু পরে আলোচনা করতেছি, এটা পেন্ডিং থাকবে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। এখন আমরা আসি যে এই যে আমাদের যে সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ যে আছে, এগুলো আমরা যদি একটু আলোচনা করি তাহলে ভালো হয়, তাই না? ওকে, আমরা একটু আলোচনা করি। কোথায় আলোচনা করা যায়? হচ্ছে এইখানে, হচ্ছে আমরা একটু লিখে ফেলি। সবাই একটু খাতা কলম খুলো, খাতা কলম খুলে একটু লিখে ফেলো, ঠিক আছে? তোমাদের জন্য হোয়াইট কালারটা নিচ্ছি। ওকে, লেখো বাংলা উপসর্গ দিয়ে আমরা হচ্ছে শুরু করি, ঠিক আছে? যেহেতু আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, বাংলা উপসর্গ দিয়ে হচ্ছে আমরা শুরু করি। বাংলা উপসর্গ কয়টা ভাইয়া? 21টা। বাংলা উপসর্গ কয়টা? 21টা। সবাই একটু খাতা কলম খুলো, খুলে লিখে ফেলো। লেখো সরেয়, অ, অঘা, অ, অঘা, অজ, অনা। কি লিখেছি ভাইয়া? অ, অঘা, অজ, অনা, ঠিক আছে? আ, সরায়া, আ, আর, আ, আর, আব, আন, আ, আর, আব, আন। ইতি, ইতি, উন, ইতি, উন। কদ, কু, নি, কদ, কু, নি। পাতি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই হচ্ছে ভাইয়া আমাদের বাংলা উপসর্গ 21টা, ঠিক আছে? তাহলে কি লিখেছি ভাইয়া? দেখো অ, অঘা, অজ, অনা, আ, আর, আব, আন, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। ঠিক আছে? এগুলা কিন্তু আমাদের পরীক্ষায় মনে রাখতে হবে, কারণ আমাদের এডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন আসবে। কিভাবে প্রশ্ন আসবে? যে উন কোন ভাষার উপসর্গ, বা কদ কোন ভাষার উপসর্গ, তখন কিন্তু তোমাকে এটা অ্যান্সার করতে হবে যে এটা কি বাংলা ভাষার উপসর্গ, নাকি এটা সংস্কৃত ভাষার উপসর্গ, নাকি এটা ফার্সি, নাকি আরবি, নাকি ইংরেজি। তাহলে আমাদের এই উপসর্গগুলো কিন্তু আমাদের একটু মুখস্থ রাখতে হবে, যদি কষ্ট হবে, যদিও কষ্ট হবে, বাট আলটিমেটলি আমাদের মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে তোমরা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাহলে তোমরা মুখস্থ রাখতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো কি কি শব্দ, কি কি উপসর্গগুলো আছে দেখো। আবার বলতেছি অ, অঘা, অজ, অনা, আ, আর, আব, আন, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। ঠিক আছে? এই যে কবিতার মতো যে দিয়েছি, তোমরা হচ্ছে এটা কবিতা আকারে পড়ে ফেলবে, এটা উপসর্গ আকারে পড়ার দরকার নাই। যদি উপসর্গ আকারে পড়ো যে এটা উপসর্গ আমার পড়তে হবে, তাহলে বিশ্বাস করো ভাই তুমি পারবা না। তুমি এটাই পড়বা কিভাবে? কবিতা আকৃতি পড়বে। ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এরকম ভাবে তুমি হচ্ছে উপসর্গ আকারে বা কবিতা আকারে পড়ে ফেলবা। এই দেখো তোমাদের জন্য এটা কিন্তু আমি সহজ করে দিয়েছি। এই যে দেখো স্বরে ওর যে শব্দগুলো, এগুলো একসাথে রেখেছি। এই যে অ, অঘা, অজ, অনা, সবগুলো দেখো স্বরে দিয়ে শুরু হয়েছে। এই যে স্বরে ওর কাহিনী শেষ, এরপর দেখো কি আছে ভাইয়া? সরায়া। এই যে আ, আর, আব, আন। তারপর দেখো সরায়ের কাহিনী শেষ, এরপর কি আছে? রশ্মি। তাহলে রশ্মিতে কি আছে? ইতি। ঠিক আছে? দীর্ঘইতে কিছু নাই, রস্যতে আছে কি? উন। তারপর দেখো আমাদের স্বরবর্ণের কাজ শেষ, এরপরে কি? ব্যঞ্জন বর্ণ। এটা তুমি এমনিতেই মনে রাখতে পারবা, একশ্বাসী বলতে পারবা, কতকুনি পাতি বিবরণ শশা সুহা, কতকুনি পাতি বিবরণ শশা সুহা। ঠিক আছে? তাহলে এই যে দেখো আমাদের কিন্তু উপসর্গগুলো তুমি কিন্তু এইভাবে সহজেই মনে রাখতে পারবা, ঠিক আছে? ওকে, তোমরা হচ্ছে স্বপ্ন বৃক্ষ নিয়ে কমেন্ট করতেছো। তোমাদের হচ্ছে স্বপ্ন বৃক্ষ
স্বপ্নের বৃক্ষ, ওকে ঠিক আছে, তোমরা থ্যাংক ইউ যারা ক্লাসে আসো, ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে, ক্লাসটা একটু কষ্ট করে তোমরা শেয়ার করে দাও, তাহলে হচ্ছে আমাদের জন্য একটু ভালো হয়, তোমাদের নিজেদের জন্য ভালো হয়। যখনই তোমরা যে উপসর্গ নিয়ে একটু টেনশনে থাকবে তখন কিন্তু তোমরা চট করে ক্লাসটা দেখে ফেলতে পারবা, ঠিক আছে, দেখে নিতে পারবা। ওকে ওকে, তাহলে দেখো এই যে শব্দগুলা, এই শব্দগুলা কি ভাইয়া, এই শব্দগুলা সবগুলাই কিন্তু বাংলা উপসর্গ। তোমরা কি লিখেছো একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি হচ্ছে পরেরটায় যাব, সংস্কৃততে যাব। তোমরা কি লিখেছো? তোমাদের যদি লেখা শেষ হয় তাহলে আমি কিন্তু সংস্কৃততে যাব, ঠিক আছে, তোমাদের লেখা শেষ হলে আমি সংস্কৃততে যাব, এবং এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, মাস্ট, এগুলো মাস্ট মুখস্থ রাখতে হবে। বাংলা একটু কষ্টকর সাবজেক্টই, পড়তে গেলে একটু কষ্ট লাগে, অনেক কিছু মুখস্থ করা লাগে, তো এগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। তোমরা কি লিখেছো? কারা কারা একটু লিখেছো কমেন্ট করে জানাও তো, কাদের কাদের লেখা শেষ হয়েছে, কাদের কাদের লেখা শেষ একটু কমেন্ট করে জানাও, দ্রুত একটু লিখে ফেলতে হবে। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। হ্যাঁ আচ্ছা, তারিন বলছে লিখেছি, ওকে, জাহান বলছে লিখছি, ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা একটু এখন সংস্কৃততে গেলাম, হ্যাঁ আমরা একটু এখন, যেহেতু বাংলা উপসর্গগুলো তোমাদের লেখা শেষ, আমরা এখন একটু সংস্কৃততে আসি, আসো সংস্কৃততে আসো। ওকে আসো, সংস্কৃত উপসর্গ লেখো, লেখো সংস্কৃত উপসর্গ। ভাইয়া সংস্কৃত উপসর্গ কয়টা মনে আছে তো? সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা, তাই না? সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা, সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা, একটু লিখো। ওকে, তাসনিম ডান, সাইফা ডান, ওকে থ্যাংক ইউ শুভা ডান, ওকে সরি, ওকে। তাহলে সংস্কৃত 20টা লেখো। প্র পরা অপ, প্র পরা অপ সম নি, প্র পরা অপ সম নি। অব অনু, অব অনু, আমি একটু এগুলো মুছে দিচ্ছি তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে, হ্যাঁ ওকে। প্র পরা অপ সম নি, অব অনু নির, অব অনু নির দূর বি। সু উত অধি, পরি, পরি প্রতি, অতি অভি, অপি উপ আ, ঠিক আছে। এই হচ্ছে ভাইয়া 20টা সংস্কৃত উপসর্গ, এই হচ্ছে ভাইয়া 20টা সংস্কৃত উপসর্গ। তাহলে ভাইয়া কি লিখলাম? প্র পরা অপ সম নি, অব অনু নির দূর বি, সু উত অধি পরি প্রতি, অতি অভি অপি উপ আ। এই হচ্ছে ভাইয়া 20টা, ঠিক আছে, ঠিক আছে ওকে। তাহলে একটু লিখে ফেলো ভাইয়া, তাহলে তোমরা এটা হচ্ছে একটু কবিতা আকৃতি ভাবে পড়ে ফেলবা, কবিতার মতো পড়ে ফেলবা। প্রপরা অপসমনি, প্রপরা অপসমনি, সবাই একটু আমার সাথে বলো, তাহলে বুঝতে পারবো। সবাই তো আমার সাথে বলতে পারবো না, কিন্তু তোমরা যদি বলো তাহলে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। একটু বাসায় নিজে নিজে বলো, বাসায় যেখানে আসো মোবাইলটা সামনে রেখে একটু ভাইয়ের সাথে বলো, ঠিক আছে। এই যে বলো, প্রপরা অপসমনি, প্রপরা অপসমনি, সবাই একটু বলো, দ্রুত বলো, সবাই একটু আমার সাথে বলো। প্রপরা অপসমনি, অব অনু নির দুর্বি, আবার বলবা, প্রপরা অপসমনি, অব অনু নির দুর্বি। সু উত অধিপরি প্রতি, সু উত অধিপরি প্রতি, অতি অভি অপি, উপ আ, আবার বলতেছি, সবাই একটু আমার সাথে বলো, তাহলে তোমাদের জন্য কিন্তু এটা ইজি হয়ে যাবে। দেখো, প্র পরা অপসমনি, প্র পরা অপসমনি, অব অনু নির দুর্বি, অব অনু নির দুর্বি। সু উত অধিপরি প্রতি, সু উত অধিপরি প্রতি, অতি অভি অপি, উপ আ, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদের এগুলা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে, এগুলা কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে, এই উপসর্গগুলো, ঠিক আছে। প্রপরা অপসমনি, অব অনু নির দুর্বি, সু উত অধিপরি প্রতি, অতি উপ আ, ঠিক আছে ওকে। এগুলা এইভাবে মুখস্থ করে ফেলতে হবে। এরপর আসো, আমরা কিন্তু বিদেশি উপসর্গগুলো তোমাদের জন্য পেন্ডিং রেখেছিলাম, তাই না? সবার কি লেখা হয়েছে? লেখা হলো আমাকে একটু কমেন্ট করে জানাও যে লেখা ডান, তাহলে আমি এগুলা মুছে দিব, তাহলে আমি বিদেশিতে চলে যাব, ঠিক আছে, বিদেশি উপসর্গগুলোতে চলে যাব। সবাই লেখা হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি বিদেশি উপসর্গগুলোতে চলে যাব, ঠিক আছে ওকে। আরিফ স্যার আসছে, আরিফ স্যার হচ্ছে ভালো ক্লাস নেয়, জিকে ক্লাস নেয়, আচ্ছা। হ্যাঁ বলতেছি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনছি কিন্তু,
আনিশা বলছে শুনতে পাচ্ছেন না, আমি শুনেছি, তুমি যে বলছো আমি শুনছি, থ্যাংক ইউ। এরপর দেখো আসছে মুখস্থ করি ভাইয়া, ওকে ঠিক আছে, জি ভাইয়া লেখা শেষ, তাহি ওকে, আফরিন জি ভাই ডান, ওকে বিদেশি, ওকে 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 ওকে, আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমরা বিদেশি উপসর্গগুলোতে যাচ্ছি, সবাই যেহেতু লিখে ফেলছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে, তাহলে আমরা বিদেশি উপসর্গগুলো যাচ্ছি, তোমরা খাতায় খাতায় হেডিং দাও যে বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ লিখে ফেলো। বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ কয়টা আমরা কিন্তু এখনো বলি নাই। বিদেশি উপসর্গ কয়টা এখনো বলি নাই, তোমরা লেখো যে ফার্সি। ফার্সি তো একটা বিদেশি শব্দ তাই না, ফার্সি হচ্ছে ইরানের ভাষা, ইরানের ভাষা হচ্ছে ফার্সি। ওকে, ফার্সি উপসর্গ, ফার্সি উপসর্গ কয়টা ভাইয়া? ফার্সি উপসর্গ হচ্ছে 10টা, ফার্সি উপসর্গ হচ্ছে 10টা, ফার্সি উপসর্গ কয়টা? 10টা, ফার্সি উপসর্গ হচ্ছে 10টা। এখানে একটু তোমরা একটু গল্প করি, হ্যাঁ অনেকক্ষণ তো পড়ালাম, একটু গল্প করি তোমাদের সাথে, অনেকক্ষণ তো পড়িয়ে ফেলছি গল্প, হ্যাঁ হ্যাঁ ডান ডান ডান, থ্যাংক ইউ। ওকে, এখন আসো একটু গল্প বলি, একটা গল্প বলি শোনো। মনে করো তোমার একটা মেয়ে বান্ধবী আছে, তোমার একটা মেয়ে বান্ধবী আছে, থাকতেই পারে স্বাভাবিক, মেয়ে বান্ধবী আছে, এই বান্ধবীকে মনে করো তুমি বিয়ে দিছো, এই বান্ধবীকে তুমি বিয়ে দিছো। এখন এই যে বান্ধবী যে জামাই, আমি জামাই না বলে আমি কি বলতে পারি, এই শব্দটাকে অন্য একটা শব্দ কি হতে পারে, জামাই না বলে হতে পারে কি বর, তাই না? এই যে বর লিখে ফেললাম, জামাই বর। এখন এই জামাইয়ের সাথে তুমি হচ্ছে অনেক কথাবার্তা বলতেছো, কথাবার্তা বলার পর দেখলা যে এই জামাইটা হচ্ছে একটু দুষ্ট প্রকৃতির, ঠিক আছে, একটু কেমন যেন একটু দুষ্টামি করতেছে, সবার সাথে শালা শালিদের সাথে দুষ্টামি করতেছে। তাহলে তুমি কি বলতে পারো, যে খারাপ তো আর বলা যায় না, খারাপ তো তুমি সরাসরি বলতে পারবা না, তুমি কি বলতে পারবা যে বদ, বদ, বদ মানে কি খারাপ লোক, বদ, বদ, বদমাইশ, বদ লোক, ঠিক আছে। তাহলে এই যে বরটা কেমন বা জামাইটা কেমন, একটু বদ মানে একটু খারাপ, বদ কেমন, কেমন খারাপ, কেমন খারাপ। আমি যদি বলি বেশি, তো বেশি তো এটা কোনো উপসর্গ হবে না, এটা যদি আমি বেশি না বলে ধরো অন্যভাবে যদি বলি, তাহলে কিভাবে বলা যায়, বলা যায় কম না, কম না। এই যে দেখো আমরা কিন্তু দুইটা উপসর্গ পেয়ে গেছি, কম না। তাহলে আমরা কিভাবে পেলাম, দেখো এই যে বর বদ কম না, তার মানে বরটা কি অনেক বেশি খারাপ, কম না মানে তো বেশি। আমি যদি বলি ছেলেটি দুষ্টু কম না, তার মানে তো ছেলেটি দুষ্টু বেশি, তাই না? তাহলে এই দেখো বর বদ কম না, তাহলে এই জামাইটা কি করলে ঠিক হয়ে যাবে, কি করলে ঠিক হয়ে যাবে, দেখো একটা বেবি নিলে কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে বেব কি দরকার, ও বেব একটা কি দরকার, নিমফি দরকার, তাই না? নিমফি দরকার, কি দরকার, একটা বেবি দরকার, ঠিক আছে, দরকার কি দরকার, বেব বা নিমফি দরকার। তাহলে দেখো বরটা অনেক দুষ্টু, বর বদ কম না, কি করলে ঠিক হয়ে যাবে, একটা বাচ্চা নিয়ে ঠিক হয়ে যাবে, এই যে বেব নিমফি দরকার, ঠিক আছে, কি দরকার ওর, একটা বেব নিমফি দরকার। ওকে ঠিক আছে, এই যে এগুলাই তো চাইনিজের মতো লাগতেছে না কিছু, এগুলাই তো চাইনিজের মতো, তাই না? ওকে, তাহলে এই হচ্ছে ভাইয়া ফার্সি উপসর্গ, তোমরা একটু এখান থেকে পড়ে নিবা, ঠিক আছে। তাহলে ফার্সি উপসর্গ ভাইয়া কয়টা, ফার্সি উপসর্গ হচ্ছে 10টা। কি কি আছে ভাইয়া, এই দেখো বর বদ কম না, বেব নিমফি দরকার, ঠিক আছে। হ্যাঁ, বেবির নতুন নাম হচ্ছে এই যে নিমফি, মনে করো যে একটা বেবি হয়েছে, এই বেবির নতুন নাম হচ্ছে এই যে নিমফি, হ্যাঁ। তাহলে এইগুলো দরকার, এই বেবির দরকার, নিমফি বেবি দরকার। ওকে, এরপর আসো আমরা আরবি উপসর্গ, আরবি উপসর্গতে যাই। আরবি উপসর্গ, আরবি উপসর্গ, আরবি উপসর্গ ভাইয়া কয়টা, আরবি উপসর্গ হচ্ছে ভাইয়া 6টা। অনেক বইতে হচ্ছে 4টা দেওয়া আছে, বাট এটা হবে কয়টা ভাইয়া, 6টা, 6টা। কি কি উপসর্গ আছে দেখো ভাইয়া, আরবি উপসর্গ গুলো একটু লিখে ফেলো, যে আম, খাস, আম, এটা তো আবার খাম বুঝবা, হ্যাঁ এটা একটু খাস করতে হবে, আম খাস, আম খাস লাগর, আম খাস লাগর, এই যে 4টাই বইয়ে দেওয়া আছে, অনেক বইতে 4টা দেওয়া আছে, বাট হচ্ছে 6টা টোটাল। আম খাস লাগর, আরো 2টা আছে, সেটা হচ্ছে বাজে, বাজে এবং হচ্ছে কি খয়ের, এই যে খয়ের খা চাটুকার, ঠিক আছে। তারপর হচ্ছে বাজে লোক, বাজে কাজ, এগুলা কোন উপসর্গ ভাইয়া, আরবি উপসর্গ। এই যে আম জনতা, তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে ভাইয়া আম জনতা শব্দে আম কোন ভাষার উপসর্গ, তাহলে অ্যান্সার করতে হবে কি ভাইয়া, এই যে আরবি অ্যান্সার করতে হবে। খাসমহল, খাস লোক, এরকম উপসর্গ থাকতে পারে। লা দিয়ে প্রশ্ন থাকতে পারে, লাপাত্তা, লাপাত্তা শব্দের লা কোন ভাষার উপসর্গ, তাহলে কি আনসার করবা, আরবি উপসর্গ, ঠিক আছে। এই যে গড়, এগুলো সবগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন, আমি যেগুলো শব্দ বলতেছি সবগুলো বিগত সালের প্রশ্ন। এই যে গড়, গড় দিয়ে প্রশ্ন করতে পারে, গড় হাজির, গড় হাজির শব্দের গড় কোন ভাষার উপসর্গ, তাহলে আনসার হবে কি, আরবি উপসর্গ, ঠিক আছে। ওকে, তাহলে এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। এই যে নিম, তোমার প্রশ্ন আসতে পারে যে নিমতিতা শব্দের নিম কোন ভাষার উপসর্গ, ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আম খাস, খ হবে, পড়তে বসো, খ হবে ভাইয়া, আম খাস লাগর বাজে খয়ের, তুমি কি ভাইয়া খ লিখতে পারো না, এটা হবে কয়ের না ভাইয়া, এটা হবে খয়ের, হ্যাঁ এটা খয়ের হবে ভাইয়া। ভাইয়ের বাসা কি কুমিল্লা নাকি ভাইয়া, মনে হয় ক পছন্দ করে, হ্যাঁ
ভাই মনে অনেক ক পছন্দ করো, খ মনে হয় ভালো লাগে না, না এটা হবে খ, ঠিক আছে। ওকে ওকে, তাহলে হচ্ছে ফার্সি উপসর্গ 10টা, আরবি উপসর্গ গুলো 6টা। এখন আমরা আসি, তোমরা আশা করি যে ফার্সি উপসর্গগুলো লিখে ফেলছো, ফার্সি উপসর্গগুলো আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। ফার্সি উপসর্গগুলো ভাই একটু মুছে দিচ্ছি, ফার্সি উপসর্গগুলো মুছে দিচ্ছি। এখন আসো ভাইয়া লিখো ইংরেজি, ইংরেজি ইংরেজি আছে, হ্যাঁ ইংরেজি লেখো 4টা, ইংরেজি লেখো কয়টা ভাই, ইংরেজি লেখো 4টা, ইংরেজি লেখো 4টা। ফুল, 1 নম্বর লেখো ফুল, ফুল হাফ, ফুল হাফ, তারপর লেখো হেড, ফুল হাফ, সরি ফুল হাফ হেড, এটা হেড হবে, হ্যাঁ হেড, একটু ভুল লিখে বলছি, ফুল হাফ, ওকে ফুল হাফ হেড, ফুল হাফ হেড সাব, এগুলো তোমরা মোটামুটি পারো অনেকেই, এটা হচ্ছে তোমরা এমনিতে মুখস্থ করে ফেলছো যে ফুল হাফ হেড সাব। বাট এগুলা থেকে কিন্তু শব্দ আসতে পারে, যে এই যে ফুল হাতা বা ফুল শার্ট বা ফুল টাইম, এই শব্দের ফুল কোন ভাষার উপসর্গ, তাহলে आंसर হবে কি ইংরেজি, ঠিক আছে। হাফ টাইম, হাফ হাতা, হাফ শার্ট কোন ভাষার উপসর্গ, এইটা হবে কি ইংরেজি, ঠিক আছে। হেডমাস্টার শব্দের হেড কোন ভাষার উপসর্গ, ইংরেজি উপসর্গ। সাব রেজিস্টার, সাব রেজিস্টার অনেক অফিস আছে না, সাব রেজিস্টার অফিস বা সাব রেজিস্টার বিল্ডিং, সাব কোন ভাষার উপসর্গ, তাহলে হবে কি ভাইয়া ইংরেজি ভাষার উপসর্গ, ইংরেজি ভাষার উপসর্গ, হ্যাঁ ইংরেজি ভাষার উপসর্গ, ইংরেজি ভাষার উপসর্গ। তাহলে ভাইয়া এগুলো হচ্ছে কি ভাইয়া আমাদের সবগুলাই বিদেশি উপসর্গ। আর একটা উপসর্গ আছে, আর একটা উপসর্গ আছে, তোমাদের খুব বেশি কষ্ট দিব না, আর যে একটা উপসর্গ আছে সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে হিন্দি ভাষার উপসর্গ আছে, হিন্দি বা উর্দু, হিন্দি বা উর্দু ভাষার উপসর্গ আছে। এটাতে খুব বেশি কষ্ট করার দরকার নাই, এটাতে একটাই উপসর্গ আছে, সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে হর, সেটা হচ্ছে কি ভাইয়া হর। এই হর হচ্ছে কি ভাইয়া, হর হচ্ছে হিন্দি বা উর্দু ভাষার উপসর্গ, হর হচ্ছে কি ভাইয়া হিন্দি বা উর্দু ভাষার উপসর্গ, ঠিক আছে। হিন্দি বা উর্দু ভাষার উপসর্গ একটাই আছে, সেটা হচ্ছে কি ভাইয়া হর, ঠিক আছে। সবাই লিখছো? ওকে, তাহলে ইংরেজি 4টা, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। টাইপিং দুর্বল, হ্যাঁ টাইপিং একটু, ওকে ঠিক আছে। ফুল হাফ হেড সাব, হিন্দি বা উর্দু ভাষার উপসর্গ একটাই হর, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন যদি একটু তোমার হচ্ছে স্লাইডের দিকে যাই, তাহলে এই স্লাইডটা আমরা পড়ে ফেললাম, উপসর্গ কাকে বলে, তারপর দেখো উপসর্গের বৈশিষ্ট্য কি, যে নিজের অর্থ নাই, হ্যাঁ এটা একটু গুরুত্বপূর্ণ, যে এটা একটা প্রশ্ন করে যে উপসর্গের উপসর্গের অর্থবাচকতা নাই, এটা হচ্ছে এইচএসসি তে প্রশ্নটা করে বেশিরভাগ, উপসর্গের অর্থবাচকতা নেই, বা তোমাদের হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিবা যদি কেউ থাকো, তাহলে হচ্ছে এটা হচ্ছে বাংলা রিটেনে আসতে পারে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, অর্থ দ্যোতকতা আছে, বুঝিয়ে লেখো। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, অর্থ দ্যোতকতা আছে, বুঝিয়ে লেখো, ঠিক আছে। এরকম একটা প্রশ্ন আসতে পারে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, বুঝিয়ে লেখো। তাহলে দেখো ভাইয়া অর্থবাচকতা মানে কি, অর্থবাচকতা মানে কি, অর্থবাচকতা, উপসর্গের অর্থবাচকতা নেই মানে কি, মানে হচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, উপসর্গের কি নাই, নিজস্ব কোনো অর্থ নাই। আর অর্থ দ্যোতকতা মানে কি, এই যে দ্যোতকতা, এই দ্যোতকতা শব্দের অর্থ হচ্ছে দেওয়ার ক্ষমতা, ঠিক আছে। তাহলে উপসর্গের কি আছে ভাইয়া, উপসর্গের অর্থ দেওয়ার ক্ষমতা আছে, অর্থ দেওয়ার ক্ষমতা আছে। তাহলে উপসর্গ অর্থ দেওয়ার ক্ষমতা আছে বাট নিজের কোনো অর্থ নাই। এর মানে কি, এর মানে কি ভাইয়া দেখো, ধরো আমি একটা শব্দ নিলাম, ঠিক আছে, মনে করো একটা মূল শব্দ নিলাম, ধরো মনে করলাম লিখলাম হার, হার এটা একটা মূল শব্দ। এখন এই হার কি হইতে পারে, এই হার গলার হার হইতে পারে বা যে কোনো হার একটা হইতে পারে, ঠিক আছে, যে কোনো হার হইতে পারে। এখন দেখো এই শব্দের আগে যদি আমি একটা উপসর্গ ইউজ করি, ধরো আমি প্রো একটা উপসর্গ ব্যবহার করলাম, তাহলে কি হয়ে গেল ভাইয়া প্রহার। প্রহার মানে কি, আঘাত করা। প্রহার মানে কি, প্রহার মানে হচ্ছে কি ভাইয়া আঘাত করা, তাই না। আবার ধরো মনে করলাম লিখলাম হার, হারের আগে ধরো আমি লিখলাম বড় শিকার বি দিলাম, বি কিন্তু একটা উপসর্গ, বি একটা উপসর্গ, তাহলে এই বিহার হয়ে গেল কি বিহার। এই বিহার মানে কি, বিহার মানে হচ্ছে ভ্রমণ, বিহার মানে হচ্ছে ভ্রমণ বা ঘোরাঘুরি করা, ঠিক আছে। এরপর ধরো মনে করলাম এই যে হার, মনে করো আবার নিলাম, হার আবার নিলাম, এর আগে মনে করো আরেকটা উপসর্গ যুক্ত করে দিলাম সরায়া, তখন হয়ে গেল কি আহার। এই আহার মানে কি, এই আহার মানে খাবার। তাহলে দেখো ভাইয়া এই যে মূল শব্দ কিন্তু আমি বারবার সেমই রাখছি, বাট এর আগে আমি একটা উপসর্গ যুক্ত করে কি করলাম, নতুন একটা অর্থ প্রদান করে দিলাম, নতুন একটা অর্থ প্রদান করে দিলাম, এটাই হচ্ছে উপসর্গের কাজ। এই দেখো প্রো, এর নিজের কোন অর্থ আছে ভাই, দেখো তো, এই ভাই দেখো একটু দেখো, একটু দেখো, একটু দেখো, প্রো এর নিজের কোন অর্থ আছে। আমি যদি বলি প্রো,
প্র, এর অর্থ আছে নাই। আমি যদি বলি আ, সরাই আ অর্থ আছে নাই। আমি যদি বলি বি, বি বি অর্থ আছে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে উপসর্গগুলা, এই উপসর্গের নিজের কোনো অর্থ নাই। উপসর্গের কি নাই? উপসর্গের নিজের কোনো অর্থ নাই। এজন্যই বলছে যে অর্থবাচকতা নাই। অর্থবাচকতা মানে কি? অর্থবাচকতা হচ্ছে নিজস্ব অর্থ। তাইলে উপসর্গের নিজস্ব অর্থ আছে? নাই। এই যে বললাম নাই। তাহলে কি আছে? অর্থ দেওয়ার ক্ষমতা আছে। এই যে অর্থ দ্যোতকতা আছে। এই যে অর্থ দ্যোতকতা মানে কি? অর্থ দেওয়ার ক্ষমতা। তাহলে দেখো উপসর্গ কিন্তু নিজস্ব নতুন নতুন কিন্তু অর্থ দিচ্ছে। এই যে প্রহার মানে আঘাত, বিহার মানে ভ্রমণ, আহার মানে খাবার, ঠিক আছে? বা হার লিখে বলতে পারো যে পরিহার, পরি একটা উপসর্গ দিতে পারো, যুক্ত করতে পারো যে পরিহার, প্রতিহার, এরকম অনেক শব্দ আছে। তাহলে দেখো পরিহার, এরকম নতুন নতুন কিন্তু শব্দ হয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো উপসর্গের অর্থ, নতুন নতুন অর্থ দেওয়ার ক্ষমতা আছে, বাট নিজের কোনো কি নাই ভাই? অর্থ নাই। নিজের কোনো অর্থ নাই, কিন্তু উপসর্গের কি আছে? অর্থ দেওয়ার ক্ষমতা আছে, ঠিক আছে? উপসর্গের কি আছে? অর্থ দেওয়ার ক্ষমতা আছে, বাট নিজের কোনো অর্থ নাই। বুঝতে পারছো? বুঝতে পারছো? এটা আসলে পরীক্ষায় আসলে পারবা? এটা যদি পরীক্ষায় আসে তাহলে লিখতে পারবা সুন্দর করে যে উপসর্গের নিজের কোনো অর্থ নাই, তাই বলছে যে অর্থবাচকতা নাই, কিন্তু উপসর্গের অর্থ দ্যোতকতা আছে, মানে উপসর্গের অর্থ দেওয়ার ক্ষমতা আছে, এই জন্য বলছে যে অর্থ দ্যোতকতা আছে। এটা লিখে তুমি হচ্ছে এইরকম উদাহরণ দিয়ে দিবা। উদাহরণ দিয়ে বলবা যে আমরা হচ্ছে সবসময় যে হার যে শব্দটা, এটা সেম রাখতেছি, মূল শব্দ সেম রাখতেছি, বাট এর আগে যদি আমি উপসর্গগুলো যুক্ত করে দিই তাহলে কি হয়ে যাবে? অর্থের পরিবর্তন হয়ে যাবে। অর্থের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা তোমরা পারবা? পরীক্ষায় আসলে পারবা? আমাকে জানাও। পরীক্ষায় আসলে এটা আনসার করতে পারবা কিনা বলো। 100% কনফিডেন্সের সহিত বলো যে এটা হচ্ছে পরীক্ষায় আসলে তোমরা পারবা নাকি ভুল করে দিয়ে আসবা। বলো তো ভাই, একটু জানাও। এটাকে আসলে পারবা নাকি ভুল করবা? বলো, এটা আসলে পারবা নাকি ভুল করবা? বলো, উপসর্গ আসলে পারবা নাকি ভুল করবা? বলো, এটা যদি আসে পরীক্ষায় পারবা নাকি ভুল করবা? বলো বলো। এরপর দেখো যে নতুন শব্দ গঠন করে, ঠিক আছে, শব্দের অর্থে পরিবর্তন করে, এগুলো কিন্তু ভেবে পড়াই ফেলছে, ঠিক আছে? উপসর্গের প্রয়োজনীয়তা, বাক্যে অর্থদূত নয় অনুঘটকের মতো কাজ করে, মানে নতুন শব্দ দান করে অর্থের পরিবর্তন ঘটিয়ে বক্তব্য ওজস্বী করে, এগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? শব্দকে প্রাঞ্জল ও সুনির্দিষ্ট করে এগুলো ভেবে পড়ে ফেলছি। এগুলো তোমরা হচ্ছে স্লাইড থেকে পড়ে নিবে। যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদূততা আছে, ব্যাখ্যা করো। এখানে ব্যাখ্যা সহ লিখে দেওয়া আছে, তোমরা পিডিএফ থেকে এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? ইনশাল্লাহ পারবো। থ্যাংক ইউ জানা, তৃষা, তাসনিম, ইসরাত, মাহি, থ্যাংক ইউ ভাইয়া। ভুল করেও ভুল করতাম না, থ্যাংক ইউ। ওকে, তোমার নামটা অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। এই যে উপসর্গের শ্রেণী বিভাগ, এই যে 3 প্রকার দেখো ভাই, এগুলো কিন্তু পড়ে ফেলছে। যে খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ, এগুলো কিন্তু পড়ে ফেলছে, তাই না? এই যে খাঁটি বাংলা উপসর্গগুলো দেওয়া আছে এখানে, অ, অঘা, অজানা, আরাবা, নীতি, উৎপত্তি, বাতি, বিরাম, শাশুড়, সুভা। সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা, প্রবার, অপশনীয়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। ওকে, এগুলো একটু তোমরা দেখে নিবা। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উপসর্গের কিছু তোমার অর্থ আসে, ঠিক আছে? উপসর্গের ব্যবহারের কিছু অর্থ আসে। যেমন এই যে অকাজ, অকাজ শব্দের এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? অকাজ শব্দের কি অর্থে ব্যবহৃত হয়েছে, এরকম কিছু প্রশ্ন থাকে। দেখো, কাজ মানে কি? কাজ মানে আমরা বুঝাই ভালো কাজ, আমরা তার জেনে শুনে খারাপ কাজ করি না। তাহলে কাজ মানে আমরা বুঝি ভালো কাজ, বাট এর আগে যখন অযুক্ত করি তখন এটা হয়ে গেলে কি? অকাজ। তাহলে বলো অকাজ কি ভাই? ভালো কাজ না। তাহলে এটা কি হবে ভাই? নিন্দিত অর্থে, মানে খারাপ অর্থে ব্যবহৃত হবে, ঠিক আছে? ওকে, এরপর দেখো জানা। জানা মানে কি? জানা মানে আমি একটা জিনিস জানি। জানা মানে কি? ঠিক আছে, জানা মানে কি? জানা মানে হচ্ছে আমি একটা জিনিস জানি, বাট আমি যখন এর আগে একটা অযুক্ত করে দেই তখন হয়ে যায় কি? অজানা। তাহলে অজানা মানে কি? অজানা মানে হচ্ছে আমার জানার অভাব। জানার অভাব, এটা মানে কি ভাইয়া? অজানা। অচিন, চিন মানে কি? চিন মানে হচ্ছে আমি চিনি, এরকম আমি চিনি। অচিন মানে কি? চিনার অভাব, বা আমি চিনি না। তাহলে সেটা হবে কি? অভাব অর্থে ব্যবহৃত হবে, ঠিক আছে? এই যে অঘারাম বা অঘাচণ্ডী, এগুলো কি অর্থে ব্যবহৃত হয়? বোকা অর্থে। এই যে দেখো আলুনি, আলুনি শব্দটা কি ভাইয়া? আলুনি শব্দটা মানে হচ্ছে, আলুনি শব্দের অর্থ হচ্ছে নুনের অভাব। নুনের অভাব। আলুনি শব্দের অর্থ কি ভাইয়া? আলুনি শব্দের অর্থ হচ্ছে নুনের অভাব, অর্থাৎ লবণ যদি কম হয়, একটা তরকারিতে যদি লবণ কম হয় আমরা সেখানে বলতে পারি কি? আলুনি। তার মানে লবণ কম বা নুনের অভাব। তো এই যে আলুনি মানে কি? আলুনি মানে হচ্ছে এই যে অভাব। ধোয়া মানে ধোয়া কম, এই যে ধোয়ার অভাব, ঠিক আছে? অভাব। এই যে অনাদর, অনাবৃষ্টি, অনাবৃষ্টি মানে কি? কম বৃষ্টি, বৃষ্টি হয় না এমন, ঠিক আছে? এই যে ছোট অর্থে ব্যবহৃত হয় কি? পাতিহাঁস। হাঁস বলতে আমরা সচরাচর কি বুঝি ভাইয়া? হাঁস বলতে সচরাচর আমরা বুঝি এরকম রাজহাঁস, তাই তো? হাঁস বলতে আমরা সচরাচর বুঝি রাজহাঁস। হাঁস বলতে মনে করো যে এটাই হচ্ছে হাঁস, হ্যাঁ, রাজহাঁস। বাট আমি যখন বলবো পাতিহাঁস তখন বোঝাবে কি? তখন বোঝাবে ছোট হাঁস। ছোট যে হাঁসগুলা, মানে ছোট ছোট যে হাঁসগুলা, এগুলো হচ্ছে কি? পাতিহাঁস। তার মানে কি? এই পাতিহাঁস মানে ছোট অর্থে ব্যবহৃত হচ্ছে।
এই যে পাত কুয়া, কুয়া মানে আমি বুঝি মানে কুয়া যেখান থেকে পানি তুলে, বা পাত কুয়া মানে কি ছোট। সেম ভাবে এই যে পাতি লেবু, পাতি লেবু, ঠিক আছে, এরকম হইতে পারে পাতি লেবু। তারপর পাতি মাস্তান, হ্যাঁ পাতি মাস্তান হইতে পারে। ধর আমি লিখলাম পাতি মাস্তান, ভাই দেখো পাতি মাস্তান, পাতি মাস্তান, ধরো লিখলাম পাতি মাস্তান। এই ভাই মাস্তান মানে কি? মাস্তান মানে বুঝি আমরা একটু গুন্ডা টাইপের, তাই না? গুন্ডা টাইপের একটু যারা গুন্ডামি করে তাদের কি বুঝি কি মাস্তান। বাট আমি যখন এর আগে যুক্ত করলাম পাতি, তার মানে হচ্ছে ছোট মাস্তান, অর্থাৎ যে নেতার আশেপাশে কিছু থাকে না, মাস্তানের আশেপাশে কিছু থাকে, সাইডে সাইডে ডানে বামে কিছু থাকে, এইগুলো হচ্ছে কি পাতি মাস্তান, ঠিক আছে, এগুলো হচ্ছে কি পাতি মাস্তান। তাহলে এই পাতি অর্থ দ্বারা কি বোঝাচ্ছে? মাস্তান কি বোঝাচ্ছে? না, মাস্তানের যে আশেপাশে থাকে মানে মাস্তানের থেকে যে ছোট তাকে বোঝাচ্ছে। তাহলে কি অর্থ ব্যবহৃত হবে? যে ভাইয়া ছোট অর্থে ব্যবহৃত হচ্ছে। সেম ভাবে যে লেবু, পাতি লেবু, পাতি লেবু মানে কি যে ছোট ছোট বা কিছু লেবু আছে, এগুলো হচ্ছে কি পাতি লেবু। এরপর দেখো ছাগল, ছাগল মানে বুঝি আমরা ছাগল, ঠিক আছে, ঠিক আছে, ছাগল মানে বুঝি কি ভাইয়া? এই যে দেখো ছাগল মানে আমরা বুঝি কি ছাগল। বাট আমি যখন এর আগে যুক্ত করবো রাম ছাগল, তার মানে বুঝে নিতে হবে এটা কি বড় ছাগল। রাম ছাগল তার ছোট হয় না, ছাগল মানে নর্মাল যে ছাগল, এই ছাগল, ঠিক আছে, আমরা তো নর্মাল ছাগল চিনি। বাট এর আগে যখন রাম ছাগল যুক্ত হবে তখন দেখবা যে এগুলো অনেক বড় বড়, রাম ছাগল গুলো অনেক বড় বড় হয়। তাহলে রাম অর্থ কি বড়। এই যে দেখো দা, হ্যাঁ ব্রাউনবাড়ির মানুষ ঝগড়া টগড়া করে, ঠিক আছে, এরকম মনে করে এই যে দা থাকে, ঠিক আছে, যদি আমি নিজে ব্রাউনবাড়ির মানুষ, কিছু করার নাই। এই যে দা, এগুলো হচ্ছে কি ছোট ছোট দা। বাট যখন বলবে রাম দা তখন দেখবে যে অনেক বড় বড় দা, হ্যাঁ বড় বড় দা। তাহলে রাম অর্থটা কি অর্থ দিল? এই যে বড় অর্থ দিছে রামের, তাহলে অর্থ কি বড় অর্থ। এই যে হাবাত, হাবাত মানে কি? হাবাত মানে হচ্ছে ভাতের অভাব। এই যে একজন প্রশ্ন করছে ভাইয়া একটা অর্থ দুইবার হইতে পারে, হ্যাঁ হইতেই পারে। এই যে দেখো এখানে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে, অজানা মানে জানার অভাব। তুমি যদি দেখো অভাব অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে তুমি ওইটাই দেখাবা যে অভাব অর্থে। এই যে ভাত, ভাত মানে বুঝি ভাত। আর হাবাত মানে কি? হাবাত মানে বুঝি ভাত খাই নাই, এমন মানে ভাতের অভাব আছে, ভাতের অভাব আছে, ভাত খাই নাই। তাহলে এই যে হাবাত মানে কি? হাবাত মানে এই যে দেখো অভাব অর্থ, এই যে দেখো এখানে অভাব অর্থ আছে। তাহলে অর্থ একরকম হইতেই পারে, স্বাভাবিক। তুমি যখন অপশন দেখবা তাহলে তুমি দিতে পারো, এই সাইডে দাগাই দিবা। হা ঘরে, হা ঘরে মানে ঘরের অভাব। হা ঘরে মানে কি? ঘরের অভাব। ঘর থাকলে ঘর আছে, হা ঘরে মানে কি? ঘর নাই, ঠিক আছে। এই যে মান, দেখো মান, মান মানে কি? মান মানে আমরা বুঝি সম্মান, তাকে মান দেওয়া। তাকে মান দেওয়া মানে কি? তাকে সম্মান দেওয়া। বাট আমি যখন বলবো এই যে অপমান, অপমান, আমি যখন বলবো এই তুই আমার অপমান করছস, তার মানে কি? তুই আমারে কি করছস, তার মানে তুই আমার মানের বিপরীত, বিপরীত অর্থ। এই যে দেখো বিপরীত অর্থ, মানের বিপরীত কি? অপমান। এই যে বাদ, বাদ মানে বাদ দেওয়া, ঠিক আছে, বাদ দেওয়া। অপবাদ মানে কি? অপবাদ মানে, অপবাদ মানে কি? তাকে আরো বাদ দিয়ে দেওয়া, তাই না? তাইলে এগুলা শব্দ কি? সবগুলা কি বিপরীত শব্দ। যেমন আমি যদি তোমাকে আরো সহজ ভাবে বোঝাই বিপরীত শব্দটা, দেখো এই যে দেখো আমি একটু বুঝাচ্ছি, হ্যাঁ আমাকে একটু তোমরা হচ্ছে দেখো, এটা তারপর ক্যান্সেল করতে হবে, ওকে ঠিক আছে। ধরো, ধরো যে আমি একটা শব্দ নিলাম, ধরো আমি একটা শব্দ লিখলাম যে গমন। ধরো আমি একটা শব্দ লিখলাম গমন। ভাইয়া একটু দেখো, ভাই একটু দেখো, একটু দেখো ভাইয়া, গমন মানে কি? গমন, গমন মানে কি? গমন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, তাই না? গমন মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্বাভাবিক। কিন্তু এর আগে যদি আমি একটা সরায়া যুক্ত করে দিই, ধরো এটা একটা উপসর্গ, সরা একটা উপসর্গ, আমি সরায়া যুক্ত করে দিলাম, তখন এটা হয়ে গেলে আগমন। আগমন অর্থ কি? আগমন অর্থ মানে হচ্ছে আসা। তাহলে দেখো গমন মানে কি ছিল? গমন মানে হচ্ছে যাওয়া, আগমন মানে কি? আসা। তাহলে এটা কি অর্থ দিল? এই যে যে শব্দ শুরু আগে বসলো, এটা কি অর্থ দিছে ভাইয়া? এটা অর্থ দিছে কি ভাইয়া? এটা অর্থ দিছে বিপরীত অর্থ। এটা কি অর্থ দিল? এটা অর্থ দিল বিপরীত অর্থ। এটা কি অর্থ দিছে ভাইয়া? বিপরীত অর্থ। এটাই হচ্ছে কি ভাইয়া? বিপরীত অর্থ। বুঝতে পারছো? এটাই হচ্ছে বিপরীত অর্থ, ঠিক আছে। ওকে, অপবাদ মানে বাদ দেওয়া, হ্যাঁ তাইলে আছে এটা হচ্ছে কি আগমন, গমন মানে যাওয়া, আগমন মানে আসা, তাইলে এটা কি হলো? বিপরীত। সেম ভাবে মান অপমান, ঠিক আছে, মান অপমান এরকম হইতে পারে। আশা, হ্যাঁ থ্যাংক ইউ। এখন দেখো তোমাদের জন্য আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, ঠিক আছে। এই যে দেখো কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ, এগুলো সবগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন মানে হচ্ছে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো সেম ভাবে বিউপির জন্য গুরুত্বপূর্ণ, এগুলো সেম ভাবে আরইউর জন্য গুরুত্বপূর্ণ, সিইউর জন্য গুরুত্বপূর্ণ, জিএসটি এর জন্য গুরুত্বপূর্ণ, সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে মানে এটা সব জায়গার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নটা কি ভাইয়া? যে কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ? তাহলে দেখো এক নাম্বার আছে দিকভ্রান্ত। ভাইয়া আমরা কি দিক কোন উপসর্গ পাইছিলাম? দিক কোন উপসর্গ পাইছিলাম? পাই নাই, তার মানে এটা না। এই যে একাদশ, একাদশ, এক বা একা এরকম কোন শব্দ ছিল উপসর্গে? ছিল না, তার মানে এটাও না। তাহলে দেখো এই যে শয়ন, এই যে তালবস্য বা শয়, এই যে উপসর্গ ছিল? ছিল না, তার মানে এটাও না। তাহলে এই যে দেখো নি, নি কিন্তু একটা উপসর্গ ছিল ভাইয়া, আশুবিনি, আশুবিনি একটা উপসর্গ ছিল না?
আশুবিনী। তোমরা জানো অনেকেই যে এই যে আশুবিনী যে উপসর্গগুলা, এই 4টা উপসর্গগুলো কিন্তু বাংলাতেও আছে, আবার সংস্কৃতের মধ্যেও আছে। বাংলাতেও আছে, আবার কোথায় আছে ভাইয়া? সংস্কৃতের মধ্যেও আছে। তাহলে এই যে নি কিন্তু আমরা একটা উপসর্গ পাইলাম, আর এর মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে মগ্ন। মূল শব্দটা কি ভাইয়া? মগ্ন। তাহলে আমরা পেলাম আমাদের অ্যান্সার কি? তাহলে অ্যান্সার হচ্ছে 4 নাম্বার। অ্যান্সার কি? 4 নাম্বার। হ্যাঁ, অনেকে অ্যান্সার করে দিচ্ছ, থ্যাংক ইউ। ওকে, এরপর দেখো বলছে যে নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। এটা তোমাদের বুঝাইলাম যে অর্থবাচকতা মানে কি ভাইয়া? নিজস্ব অর্থ। তাহলে উপসর্গের নিজস্ব অর্থ নাই, কিন্তু কি আছে? অর্থ দ্যোতকতা আছে। মানে কি? অর্থ দেওয়ার ক্ষমতা আছে। দ্যোতকতা মানে হচ্ছে দেওয়ার ক্ষমতা। তার মানে উপসর্গ একটা শব্দের আগে বসে নতুন অর্থ দেওয়ার ক্ষমতা আছে, বাট নিজের কোনো অর্থ নাই। তাহলে অ্যান্সার কি ভাইয়া? অ্যান্সার হচ্ছে উপসর্গ। ঠিক আছে, এরপরে যদি আমরা প্রশ্নে যদি যাই, এই যে দেখো, কোনটি উপসর্গ যুগে গঠিত নয়? বলছে কোনটি উপসর্গ যুগে গঠিত নয়? কোনটি উপসর্গ যুগে গঠিত নয়? 3 নম্বরের অ্যান্সার বলো কি হবে? 3 নম্বরের অ্যান্সার বলো কি হবে? 3 নম্বরের অ্যান্সার বলো তো কি হবে? 3 লিখে অ্যান্সার করো সবাই। সবাই 3 লিখে অ্যান্সার করো। 3 লিখে অ্যান্সার করো, কি হবে বলো? 3 লিখে অ্যান্সারটা করে দাও, কি হবে বলো? হ্যাঁ, 1 এর ডি 2 এর খ। ওকে, থ্যাংক ইউ। 3 এর অ্যান্সারটা বলো কি হবে? নীরব, উত্তরী, উন্মননা, অভিমান। কি হবে বলো? 3 এর অ্যান্সারটা বলো কি হবে? দ্রুত সবাই 3 এর অ্যান্সারটা বলে দাও। হ্যাঁ, বলো কি হবে? 3 এর অ্যান্সার কি হবে বলো? দেখি কে আগে উত্তর দিতে পারে। 3 এর কে আগে উত্তর দিতে পারে বল দেখি। বলছে যে নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত নয়? ফার্স্ট। ওকে, জানা জাহান, ও হচ্ছে ফার্স্টে বলছে যে উত্তরী। ঠিক আছে, ওকে, নিলাম উত্তরী। ওকে, এটা নিলাম, উত্তরী নিলাম। ওকে, তাবাসসুম তারিন বলছে 3 এর ডি, অভিমান। ওকে, নিলাম, এটাও নিলাম, এটাও দাগ দিলাম। আফরিন বলছে 3 এর ক। ঠিক আছে, এটাও নিলাম। তার মানে দেখো তোমরা 3 জন উত্তর করেছো, 3 জন কিন্তু 3 ধরনের উত্তর করে ফেলেছো। ঠিক আছে, ওকে, জেরিন তুফা বলছে ক, ইসাদ মিম বলছে 3 এর বি। ঠিক আছে, তার মানে কি তোমরা গতে কেউ নাই? আই হাই, 3 এর বি আই থিঙ্ক। ওকে, দেখো তাহলে গতে কেউ নাই, তাই তো? গতে কেউ নাই কেন ভাইয়া বলো তো? গতে কেন কেউ নাই? তোমরা এই গ নাম্বার অপশনে কেন কেউ নাই একটু বলো তো? এটা কি দোষ করলো? আচ্ছা, অনেক উত্তর দিচ্ছ, আমি তোমাদের একটু দেখাই দেই। ওকে, এই যে উত্তরী যে শব্দটা, এই উত্তরী শব্দের মধ্যে উপসর্গ আছে। কিভাবে আছে? উপসর্গ আছে। তাহলে কিভাবে ভাইয়া? এর যদি আমি এটাকে ভেঙে দেই তাহলে দেখো এটা হবে কি? এই যে উত, উত একটা উপসর্গ আছে না ভাইয়া? সু উত, অধিপরি প্রতি আছে। আর এর মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে তরি। তরি মানে কি ভাইয়া? নৌকা। তার মানে আমি পেয়ে গেলাম, মূল শব্দ পেয়ে গেলাম, এবং উত একটা উপসর্গ পেয়ে গেলাম। এই যে উন্মননা, উন্মননাও সেম। ঠিক আছে, উন্মননা, উন একটা উপসর্গ আছে। উনপাজুরে, ঠিক আছে, উনপাজুরে বিশৃঙ্খলা একটা বাগধারাও আছে। এই যে উন একটা উপসর্গ আছে, তার মানে এটাও অ্যান্সার হবে না। এই যে অভিমান, অভি একটা উপসর্গ আছে, তাহলে এটাও অ্যান্সার হবে না। অ্যান্সারটা হবে কি ভাইয়া? অ্যান্সারটা হবে নীরব। অ্যান্সারটা হবে কি ভাইয়া? নীরব। এই যে নীরব, এটা হচ্ছে কি ভাইয়া? উপসর্গ যুগে গঠিত না। তাহলে ভাইয়া এটা কি যুগে গঠিত? এটা হচ্ছে সন্ধি যুগে গঠিত। এটা কিভাবে সন্ধি যুগে গঠিত হলো ইনশাআল্লাহ আমরা সন্ধির ক্লাসে আলোচনা করে দিব। ঠিক আছে, আর ন দীর্ঘিকার নি, এটা যেহেতু আমাদের উপসর্গ নাই, তাহলে অ্যান্সারটা হবে কি ভাইয়া? এটা। তাহলে এটা কি যুগে গঠিত ভাইয়া? নীরব শব্দটা হচ্ছে সন্ধি যুগে গঠিত। নীরব শব্দটা হচ্ছে সন্ধি যুগে গঠিত। ওকে, আব্দুল্লাহ বলছে এবিসিডি। তাহলে অ্যান্সারটা কি ভাইয়া? নীরব। বলছে কি উপসর্গ যুগে গঠিত নয় কিন্তু বলছে। ঠিক আছে, তাহলে নীরব অ্যান্সার। এরপর দেখো বেগতিক শব্দের বে কোন ভাষার উপসর্গ? এই যে বলছিলাম তোমাদের উপসর্গগুলো মুখস্থ করতে হবে। তাহলে বে কোন ভাষার উপসর্গ ভাইয়া? বেবনিমফি দরকার। ওই যে একটা বাচ্চা দরকার ছিল, এই যে বেবনিমফি দরকার, বেবি। এই যে বেবি, ঠিক আছে, বেবনিমফি দরকার। এটা কোথায় ছিল ভাইয়া? বেবনিমফি দরকার কোথায় ছিল ভাইয়া? ফার্সিতে ছিল। বেবনিমফি দরকার কোথায় ছিল ভাইয়া? ফার্সি উপসর্গ ছিল, তাই না? ফার্সি উপসর্গ ছিল। তাহলে বেগতিক শব্দের বে কোন ভাষার উপসর্গ ভাইয়া? ফার্সি ভাষার উপসর্গ। তোমরা যারা উত্তর দিচ্ছ থ্যাংক ইউ। এরপর আসো যে কোন শব্দে উপভিন্নার্থে ব্যবহৃত হয়েছে। তার মানে দেখো উপসর্গ থেকে কত ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে। কোনটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে? এই দেখো উপনদী। উপনদী নাম মানে কি ভাই? উপনদী মানে হচ্ছে ছোট নদী। এটা হচ্ছে ছোট অর্থে নির্দেশ করে। উপনদী মানে ছোট নদী। উপভাষা, এটাও ছোট অর্থে নির্দেশ করে। উপধর্ম, এটাও ছোট অর্থে নির্দেশ করে। তাহলে এই যে উপকণ্ঠ, উপকণ্ঠ মানে কি? কণ্ঠের সমীপে। উপকণ্ঠ মানে কি ভাইয়া? উপকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠের সমীপে। কণ্ঠের সমীপে উপকণ্ঠ। এই যে সমীপে, সমীপে কথার অর্থ কি ভাইয়া? সমীপে কথার অর্থ হচ্ছে সামীপ্য। সামীপ্য, আশা করি এটাও বুঝো নাই। তাহলে আরেকটা অর্থ দেই। এই সামীপ্য, সামীপ্য কথার অর্থ কি? সামীপ্য কথার অর্থ হচ্ছে কাছাকাছি। এখন তো বুঝছো? তাহলে বলো সমীপে কথার অর্থ কি? সমীপে শব্দের অর্থ হচ্ছে কাছাকাছি, কাছাকাছি। তাহলে উপকণ্ঠ মানে কি? উপকণ্ঠ মানে হচ্ছে
কণ্ঠের কাছাকাছি বা উপকূল, কুলের কাছাকাছি, কুলের কাছাকাছি, ঠিক আছে? তাহলে কুলের কাছাকাছি, উপকূল বা কণ্ঠের সমীপে, উপকণ্ঠ, সমীপে মানে কি? সমীপে শব্দের অর্থ হচ্ছে কাছাকাছি, ঠিক আছে? তাহলে কোনটা ভিন্ন অর্থ দিচ্ছে? এই যে উপকণ্ঠ, উপকণ্ঠ এটা ভিন্ন অর্থ দিচ্ছে, আর বাকি তিনটাই কি অর্থ দিচ্ছে? ছোট অর্থ দিচ্ছে, উপধর্ম, উপভাষা, উপনদী। বুঝতে পেরেছো? 5 নম্বর কি বুঝছো? একটু কমেন্টে জানাও তো 5 বুঝছো কিনা। তুমি অ্যান্সার দিচ্ছ ঠিক আছে, ক অ্যান্সার দিচ্ছ অনেকে, ঠিক আছে, বা অনেকে অন্য অ্যান্সার দিচ্ছ, বাট তুমি আসলে বুঝতে পারছো কিনা 5 নাম্বারটা এটা জানো, এটা জরুরি। কারণ পরীক্ষার হলে যে সেম এইটাই আসবে এটা তো কোনো কথা না, আর একটা শব্দ আসতে পারে, শব্দ আসতে বলতে পারে যে কোনটি ভিন্নার্থে ব্যবহৃত হয়েছে, তখন কিন্তু তোমাকে এরকম ভেঙে ভেঙে কিন্তু তোমাকে এগুলো অ্যান্সার কিন্তু বের করতে হবে। বুঝতে পারছো কিনা এটাই হচ্ছে তোমার জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখো যে খাসমহল শব্দের খাস কোন ভাষার উপসর্গ? আম খাস লাগর, আম খাস লাগর, আম খাস লাগর, আম খাস লাগর কোন ভাষা ছিল? আরবি ভাষা ছিল। আম খাস লাগর বাজে খয়ের আরবি ভাষা ছিল। উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি? পঙ্কজ, জ্বালাতন, কদবেল, মাচাল। তাহলে অ্যান্সার কি হবে? 7 অ্যান্সার কি কেউ করছো? 7 কিন্তু কেউ অ্যান্সার করো নাই এখন পর্যন্ত। 7 অ্যান্সার কি হবে? 7 অ্যান্সার হবে কদবেল। তাহলে উপসর্গ আছে কোথায় ভাইয়া? উপসর্গ আছে এই যে কদবেল, কদ একটা উপসর্গ আছে, কদ কুনি পাতি বিভররাম শশা সুহা, বাংলা উপসর্গ কদ কুনি পাতি বিভররাম শশা সুহা, এই যে কদ, কদবেল, ঠিক আছে? কদবেল, কদবেল। এই যে বললাম তোমার এই যে উপনদী, উপনদী মানে কি? উপনদী মানে হচ্ছে কি নদী নাকি নদীর থেকে ছোট? নদীর থেকে ছোট। তাহলে উপ কি অর্থে ব্যবহৃত হবে? ছোট নদী। উপভাষা, ভাষা মানে বুঝি আমি একটা ভাষা, বাংলা ভাষা, বাট আমি যদি বলি উপভাষা, উপভাষা মানে কি? উপভাষা মানে হচ্ছে এই ভাষার মাঝখানেও যে আরো ভাষা আছে, যেমন নোয়াখালীর ভাষা একরকম, বরিশালের ভাষা একরকম, এগুলাকে আমরা বলতে পারি উপভাষা। তাইলে উপভাষা কি ভাষা থেকে বড়? না, ভাষা থেকে ছোট। উপধর্ম সেম ভাবে, ধর্ম যদি বলি আমি ধর্ম বললাম, উপধর্ম কি? উপধর্ম কি ধর্ম থেকে বড় হয়ে যাবে? না, এটা কি হবে? এটা ছোট অর্থে ব্যবহৃত হবে। তাইলে উপকণ্ঠ, উপকণ্ঠ কি ছোট কণ্ঠ এরকম? না, ছোট কণ্ঠ না। উপকণ্ঠ মানে কি? উপকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠের সমীপে, মানে কণ্ঠের কাছাকাছি, কণ্ঠের কাছাকাছি। তাইলে আমাকে প্রশ্ন করছে যে কোন শব্দে উপ ভিন্নার্থে ব্যবহৃত হয়েছে, তাহলে ভিন্ন অর্থ কোনটা দিচ্ছে? এই তিনটাই তো সেম অর্থ দিচ্ছে, তাহলে ভিন্ন অর্থ কোনটা দিচ্ছে? এই যে উপকণ্ঠ, এটা হচ্ছে ভিন্ন অর্থ দিচ্ছে। এই যে বলছে কণ্ঠের সমীপে বা কণ্ঠের কাছাকাছি, তাহলে ভিন্ন অর্থ দিচ্ছে না, এই জন্য এটাকে বলতেছে যে উপকণ্ঠ। আর বাকি তিনটাই ছোট অর্থ দিচ্ছে। হ্যাঁ, ছোট অর্থ দিচ্ছে। এখন বুঝছো? ওকে, তাহলে উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? কদবেল। এই যে পঙ্কজ উপসর্গ নাই, জ্বালাতন উপসর্গ নাই, মাচান এখানে কোনো উপসর্গ নাই, আছে কি যে কদ, এটা একটা উপসর্গ। তাহলে উপসর্গ যোগে গঠিত শব্দ উপসর্গ, সরি কদবেল। হ্যাঁ, এরপরে আসো, এটা দেখি কে আনসার করতে পারো। এটা যে আনসার করতে পারো তার জন্য একটা গিফট থাকবে। যাও, কি গিফট সেটা পরের ব্যাপার, আগে আনসার করো। যে উপকূলের 29 জন জেলে অতিশয় অত্যাচারিত হয়ে সম্রাটের কাছে প্রতিকার চাইলেন, এই বাক্যে কয়টি উপসর্গ আছে? এই বাক্যে কয়টি উপসর্গ আছে? 8 নাম্বার দিয়ে আনসার করো, কি হবে বের করো তোমরা। তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ড সময় দেওয়া হলো, তোমরা এটা বের করো। 30 সেকেন্ড, ঠিক আছে? বের করো। উপকূলের 29 জন জেলে অতিশয় অত্যাচারিত হয়ে সম্রাটের কাছে প্রতিকার চাইলেন, এই বাক্যে কয়টি উপসর্গ আছে? এগুলা কিন্তু সব ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2016-17 সালে, 16-17 সেশনে আসছিল এই প্রশ্নটা, বি ইউনিটে, বি ইউনিটে 16-17 সালে, ডিইউ ডিইউ বি ইউনিট 16-17 সালের প্রশ্ন এটা। উপকূলের 29 জন জেলে অতিশয় অত্যাচারিত হয়ে সম্রাটের কাছে প্রতিকার চাইলেন, এই বাক্যে কয়টা উপসর্গ আছে? ওকে, রাইথি বলছে 8-এর খ, দরজা খুললো বলছে 8-এর খ। ওকে, তোমার নামটা এমন কেন ভাই? ওকে ওকে, আরো 2-1 জন আনসার করো, দেখি তোমরা বের করতে পারছো কিনা। ওকে, 6টি বলছে। ওকে, ইসাতমিম বলছে 8-এর বি। তাহলে আমরা বের করি। হ্যাঁ, এই যে দেখো উপ, উপ একটা উপসর্গ, উপ একটা উপসর্গ, উপকূল উপ একটা উপসর্গ, উন একটা উপসর্গ, তাহলে পেলাম কয়টা? 2টা। অতি, অতি একটা উপসর্গ, 3টা। অতি একটা উপসর্গ। এই যে দেখো অত্যাচারিত, এইখানে দেখো আমরা সন্ধির নিয়মে আমরা জানি যে যেই শব্দে জফলা আছে ওই শব্দে কি হবে? জফলা উঠে রস্বীকার হবে। তাহলে অতি একটা উপসর্গ, তাহলে কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা। অতি একটা উপসর্গ পেলাম 4টা। এখানে দেখো একটা সরাই আকার আছে, তার মানে সরাই একটা উপসর্গ, তাহলে কয়টা হলো ভাইয়া? 5টা। ঠিক আছে? এরপরে সম্রাটের এখানে কোনো উপসর্গ নাই, সম্রাটের এখানে উপসর্গ নাই, সম্রাট নিজে একটা মূল শব্দ। কারণ সম যদি তুমি উপসর্গ ধরো তাহলে রাট এর কোনো অর্থ নাই, রাট কোনো মূল শব্দ নাই। তারপর দেখো আছে কি ভাইয়া? আছে প্রতিকার, প্রতি, প্রতি একটা উপসর্গ, তাহলে কয়টা হলো ভাইয়া? 6টা। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 6টা। যারা যারা 6টা অ্যান্সার দিয়েছো তোমাদের উত্তর হয়েছে, যারা যারা 6টা উত্তর দিয়েছো তোমাদের উত্তর কিন্তু হয়েছে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে সবাই বুঝতেছে, মাশাআল্লাহ। এরপর আরেকটা শব্দে আমরা যাই, বা আরেকটা বাক্যে যদি আমরা দেখি, এটা তাহলে অ্যান্সার করে দাও, তাহলে বুঝতে পারবো যে তোমরা একদম পারফেক্ট, উপসর্গ একদম পারফেক্ট বুঝতে পারছো।
এই যে অনতিবিলম্বে সম্রাট সৈন্য সমবিবাহে দুর্গম মরুপথে অভিযান করলেন, বাকি কয়টি উপসর্গ আছে? 6টা, 7টা, 8টা, 9টা। একটু 9 নাম্বার লিখে দ্রুত অ্যান্সার করে দাও, দেখি কারা কারা আগে উত্তর করতে পারে। ঠিক আছে, অনতিবিলম্বে সম্রাট সৈন্য সমবিবাহে দুর্গম মরুপথে অভিযান করলো, বাক্যে কয়টা উপসর্গ আছে বলো? আই হাই, এখন সবাই গিফট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা তোমাদের আসিফ ভাইকে জানাবো, ভাইয়া দেখি কি ব্যবস্থা নিচ্ছে। নে ঠিক আছে, ইনশাল্লাহ গিফট পেয়ে যাবে, যেহেতু বলছি গিফট পাবা, সমস্যা নাই। তাহলে এটা আনসার দাও, 9 নাম্বারটা আনসার দাও, দেখি কার কার হয়। 9 কে আগে উত্তর দিতে পারে দেখি। বলো কয়টা উপসর্গ আছে এখানে ভাইয়া? 6টা, 7টা, 8টা নাকি 9টা? ওকে, রাইথি বলছে 9টা। এতগুলো আছে শিওর তুমি? একজন বলছে 9টা, তাহলে দাগ দিলাম 9টাই। ওকে, এতগুলো আছে তুমি শিওর? গিফট দেন, হ্যাঁ গিফট দিব, সমস্যা নেই, গিফট দিব। ওকে, প্যারা নাই। ওকে, পুষ্পিতা বলছে 9 এর ডি। ওকে, এই তোমরা কি একজন একজন থেকে দেখে দেখে অ্যান্সার করো নাকি? যে ও যেহেতু ঘ বলছে তাইলে ডি হবে উত্তর নাকি, মানে ঘই হবে উত্তর, এরকম নাকি? সবাই একটু বুঝে বুঝে অ্যান্সার করো কিন্তু, ঠিক আছে? ওকে, রুমি বলছে 9 এর ক 6টা। ওকে, 6টায় দাগ দিলাম। ওকে, ইমিলি বলছে 9 এর ডি, সানাম আহমেদ বলছে 9 এর 4। ওকে, তাহলে আমি একটু দেখি কয়টা আছে। হ্যাঁ, আমি একটু বের করি দেখি। দেখো তোমরা একটু দেখো, এই যে অন একটা উপসর্গ আছে, অন একটা উপসর্গ আছে, অন। এই অনর সাথে মনে মনে একটা কি আছে ভাই? স্বরেও আছে। তাহলে অ এবং তর শিকারটি, তাইলে কি হলো? অতি। তাহলে 2টা উপসর্গ পাইলাম। তাহলে অনতি বিলম্বে শব্দে কয়টা উপসর্গ আছে? 2টা উপসর্গ আছে। এবং সম্রাট শব্দে কোনো উপসর্গ নাই, তোমাদেরকে আগে বলে ফেলছি। সৈন্যতেও নাই। সমবিবেহার, এই দেখো সম একটা উপসর্গ আছে। এবং এইখানে দেখো আরেকটা স্বরেও আছে মনে মনে, সম ময়ের সাথে একটা ও আছে এবং বড় শিকার বি আছে। ঠিক আছে, সম ও ভি, হ্যাঁ ভর শিকার বি আছে, ও ভি একটা উপসর্গ আছে। তারপর বি একটা উপসর্গ আছে, বি একটা উপসর্গ আছে। তাহলে কয়টা উপসর্গ পাইলাম? 1টা, 2টা, 3টা, ও ভি 4টা, এই যে বি একটা 5টা। তারপর দেখো দুর্গম, দূর একটা উপসর্গ আছে, দূর, এই যে রেফের জন্য আমরা কি নিলাম? র। তাহলে কয়টা হলো? 6টা। ও ভি 7টা। অন অতি, আচ্ছা এখানে আছে বি, বি আছে। অন অতি বি 3টা, এখানে 3টা আছে, সরি এখানে 3টা আছে। অন অতি বিলম্ব 3টা আছে, 3টা। এখানে আছে কয়টা? 4টা, 7টা, 8টা, এই যে দুর্গম 8টা, আর এখানে আছে একটা 9টা। হ্যাঁ 9টা, যার উত্তর দিয়েছে 9টা, তোমাদের উত্তর হয়েছে। ওকে, অন অতি বি। আবার উপসর্গগুলো আমি লিখে দিচ্ছি। অন একটা উপসর্গ, এই যে অন, তারপর হচ্ছে অতি, অন অতি বি, তাহলে কয়টা হলো? 3টা। আর লম্ব হচ্ছে কি? মূল শব্দ, অন অতি বি। তারপর সমবিবেহার, সম্রাটে নাই, সৈন্যতে নাই, সমবিবেহার, সম একটা উপসর্গ, সম। অভি একটা উপসর্গ, সম অভি। এই যে বড় শিকার আছে, বি একটা উপসর্গ, বি একটা উপসর্গ। তারপর দেখো এখানে একটা আ আছে, আ একটা নিলাম। তাহলে এখানে উপসর্গ কয়টা ভাইয়া? এই শব্দে উপসর্গ আছে 4টা, সম অভি বেহার। ঠিক আছে, সম অভি বি আ। আর হার হচ্ছে কি ভাইয়া? মূল শব্দ। ঠিক আছে, আর এই যে দুর্গম, দুর্গম শব্দে কি আছে ভাইয়া? দেখো রেফ আছে না, রেফ আছে। তাহলে এই যে দুর্গম শব্দের রেফ আমি বাদ দিয়ে কি লিখতে পারি? র। তাহলে র, দূর একটা উপসর্গ। তাহলে কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8। আর এই যে অভিযানের অভি একটা উপসর্গ, তাহলে কয়টা হলো? 9টা উপসর্গ হইলো। এই যে 9টা উপসর্গ। ঠিক আছে, 9টা উপসর্গ। ওকে, গিফট দেওয়া হবে। ওকে, তাহলে দেখো হাক উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? হা উপসর্গ এই যে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। যে হা ভাত, হা ঘরে, এই যে শব্দগুলো, এগুলা কি? এই শব্দগুলো হচ্ছে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। হা ভাত মানে কি? ভাতের অভাব। হা ঘরে হচ্ছে ঘরের অভাব। তাহলে এই যে শব্দগুলা, হা উপসর্গগুলা, এগুলা কি অর্থে ব্যবহৃত হয়েছে ভাইয়া? এই যে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ক্লাসটা? সবাই একটু কমেন্ট করে জানাও। তাহলে আমাদের মোটামুটি আজকে এখান পর্যন্তই তোমাদের ক্লাসটা হচ্ছে শেষ করে দিচ্ছি। তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো কিনা, ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, ক্লাসটা কেমন লেগেছে বা ক্লাসে তোমরা হচ্ছে বুঝতে পেরেছো কিনা এটা তোমরা হচ্ছে কমেন্টে একটু জানাতে পারো চাইলে। ওকে, হ্যাঁ বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা হচ্ছে কিসের কিসের ক্লাস চাও এটা একটু জানাতে পারো, যে কোন টপিক বা কোন সাবজেক্টের কোন টপিকের উপর ক্লাস চাও, এটা আমাদেরকে একটু জানাও কমেন্ট করে। হ্যাঁ, তোমরা কোন সাবজেক্টের কোন টপিকে ক্লাস চাও। হ্যাঁ, রাইথি বলছে জি ভাই বুঝছি, লিলি বলছে ভাইয়া হ্যাঁ ভাই বুঝছি। ওকে, ইসরাতমিম বলছে বুঝছি, থ্যাংক ইউ। সময় বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝছি। ওকে, জাহান বলছে অনেক ভালো, থ্যাংক ইউ। ওকে, তাহলে বলো যে তোমরা আসলে কোন সাবজেক্টের ক্লাস আসলে চাও তোমরা। হ্যাঁ, তাহলে আমরা ওই রকম ভাবে তোমাদের হচ্ছে
ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? বলো তোমরা কোন টপিকে ক্লাস চাও, ঠিক আছে? কোন টপিকে ক্লাস চাও এবং কোন সাবজেক্টের কোন টপিক, এটা হচ্ছে আমাদেরকে জানাতে পারো। খুব ভালো লেগেছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, বুঝেছি ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ইউ। অনেক ভালো ক্লাস ছিল। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তাহলে বলো যে তোমরা আসলে কোন কোন ক্লাস চাচ্ছ, তোমরা চাইলে জানাতে পারো, ঠিক আছে? পদ প্রকরণ টপিক, ওকে, একটা পাইলাম, আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। সন্ধির একটা ক্লাস চাই, ওকে, সন্ধি পদ প্রকরণ, ওকে ওকে, সন্ধি পদ প্রকরণ, ওকে, ইনশাল্লাহ আমরা, হ্যাঁ আপনি বলে দেন তাহলে হয়ে আসে। আচ্ছা, তাহলে আমাদের ভাইয়া হচ্ছে বলতেছে যে তোমাদের জন্য একটা চমৎকার একটা কিন্তু কোর্সের আয়োজন করা হচ্ছে, ঠিক আছে? চমৎকার কি থাকবে ভাইয়া? একটা চমৎকার একটা কোর্সের আয়োজন করা হচ্ছে। এই কোর্সে তোমরা হচ্ছে এই যে বাংলা, ইংলিশ, জিকে, এই যে হট যে কেক গুলো আছে বা হট যে টপিক গুলো আছে, এগুলা কিন্তু তোমরা একদম পেয়ে যাবা, ঠিক আছে? এই কোর্সে তোমরা একদম পেয়ে যাবা, হ্যাঁ, ফ্রিতে। এবং ভাইয়া বলে দিচ্ছে যে ফ্রিতে পেয়ে যাবা, ফ্রিতে পেয়ে যাবা। তাহলে ফ্রিতে যদি পেতে চাও, তোমরা কি করতে হবে? অবশ্যই আমাদের পেজটা, স্বপ্নবৃক্ষ যে পেজটা, এটা একটু ফলো করে দিতে হবে কাইন্ডলি, যেন তোমরা হচ্ছে সাথে সাথে আমরা যখন ক্লাসগুলো শুরু করব বা আমরা যখন ক্লাসের অ্যানাউন্সমেন্ট দিব, তখন তোমরা যেন নোটিফিকেশন গুলো পেয়ে যাও, ঠিক আছে? তাহলে কি করো, সবাই একটু দ্রুত স্বপ্নবৃক্ষ যে পেজটা আছে, এই পেজটা একটু আমাদের ফলো করে দাও, তাহলে তোমরা কিন্তু এখান থেকে তোমরা ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবা। এবং বাংলা, ইংলিশ, জিকে 3টা টপিকেরই তোমরা কিন্তু ফ্রি ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে? সমাস, ওকে, সমাস, সমাস, সন্ধি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সব হবে। ওকে, সমাজ ক্লাস চাই, ওকে, আফরিন বলছে, আইরিন বলছে সমাস, ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এইচএসসি পরীক্ষা ভালো করে দাও, বা যারা হচ্ছে এডমিশনের হচ্ছে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইলো। দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ ক্যাম্পাসে, তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।